স্টুডেন্টস আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাই তোমাকে চলন অঙ্ক চালনার এই এমসিকিউ ক্লাসটাতে। আমাদের এই ক্লাসের বিশেষত্ব হচ্ছে আমরা খুব কম্প্যাক্টভাবে নেই, কথা কম, ভূমিকা কম, ডিরেক্ট ক্লাসে চলে যাই। যদি আগে পড়া থাকে তাহলে খুব ভালো, না পড়া থাকলেও পড়াগুলো রিক্যাপ হয়ে যাবে। আমার বলার আগে তুমি বলার চেষ্টা করো উত্তর কী হবে। রেডি সবাই? চলো, এখানে আমরা মোটামুটি 70টার মতো প্রশ্ন প্র্যাকটিস করব, যেগুলোর অধিকাংশই বিভিন্নবার বিভিন্ন বোর্ডে আসা। ওকে, আচ্ছা, তো এই ধরনের প্রশ্নগুলো আসলে আসবে, এখান থেকে একটা ভালো কনসেপশন নিবা এবং পরবর্তীতে যখন তুমি আবার বইটা পড়বা তখন এই যে টপিকগুলো থেকে ভাইয়া প্র্যাকটিস করাচ্ছে অবজেক্টিভ, ওই টপিকগুলোতে আরও বেশি ইম্পর্টেন্স দিবা। ঠিক আছে, চলো। প্রথম প্রশ্ন, সংখ্যা থেকে অনেক প্রশ্ন আসে, বুঝছো? মানে অস্থির সংখ্যাগুলো তোমাকে একদম ক্লিয়ার থাকতে হবে। এগুলো গোজামিল দিয়ে মনে রাখলে হবে না, এগুলো একদম ক্লিয়ার কনসেপ্ট দিয়ে মনে রাখতে হবে। যেমন ধরো, আমি যদি তোমাকে প্রাইমারিলি একটু বুঝাই নিই, তারপর যদি আমি সলিউশনে যাই। আমরা আমাদের কঙ্কালগুলোকে, মানে বডিতে যে হাড্ডি আছে সেটাকে আমরা দুই ভাগে ভাগ করলাম, রাইট? একটা হচ্ছে অক্ষীয় আর একটা হচ্ছে উপাঙ্গীয়। আশা করি সবাই বুঝো। অক্ষ তো মাঝখানে থাকে, তাহলে আমাদের বডির মাঝখান পার্টটা কি? আমাদের মাথা, আমাদের বক্ষপিঞ্জর, তাই না? এবং আমাদের পেছনে যে মেরুদণ্ড আছে এটা হচ্ছে আমাদের অক্ষ। আর আমরা যদি একটা পোকা হতাম তাহলে আমাদের উপাঙ্গ কি হতো? পোকার উপাঙ্গ বলতে ওর হাত পা, সুর, অ্যান্টেনা, এগুলোকে বোঝায় না? তা আমরা তো পোকা না, বাট উপাঙ্গ বলতে আসলে এই যে বডির থেকে যে বেরোইছে এই অঙ্গগুলোকে বোঝায়। তো আমাদের হাত এবং আমাদের পা, এগুলো হচ্ছে আমাদের উপাঙ্গ। তাহলে উপাঙ্গীয় কঙ্কাল কয়টা হবে? মোট হাড্ডি যদি 206টা হয়, এখান থেকে 80 বিয়োগ করলে কত থাকে? 126টা, রাইট? তাহলে দেখো, আমাদের উপাঙ্গকে আবার দুই ভাগে ভাগ করতে পারি। আমি যদি এটা তোমার জন্য একটু লিখে নেই, আমি জানি অনেকেই পারো, তাও একটু আমার সাথে ধৈর্য ধরে শুনতে পারো, তাহলে কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। ওকে, তাহলে কঙ্কালকে আমরা ভাগ করলাম অক্ষীয় আর হচ্ছে উপাঙ্গীয়, রাইট? উপাঙ্গীয়, ওকে। উপাঙ্গের মধ্যে আবার দুইটা ভাগ আছে। ওকে, সংখ্যাগুলো লিখে ফেলি। অক্ষীয়তে 80, উপাঙ্গীয়তে কত বলো? 126। আচ্ছা, উপাঙ্গের মধ্যে আমাদের হাত দুইটাকে আমরা বলতেছি ঊর্ধ্বাঙ্গ আর পা দুইটাকে বলতেছি হচ্ছে নিম্নাঙ্গ, বুঝছো? তাহলে এখানে ঊর্ধ্বাঙ্গের অস্থি আছে, আবার নিম্নাঙ্গেরও অস্থি আছে। দুইটা যোগ করলে কত হবে? 126 হবে। ঊর্ধ্বাঙ্গের অস্থি বলতে ভাইয়া বলো দুইটা হাত, তো দুইটা হাতে কত জানো তো বোধ হয়? প্রত্যেকটা হাতে বা প্রত্যেকটা পায়ে 30টা করে হাড্ডি। তাহলে দুইটা হাতে কত? 60টা। কিন্তু কাহিনী হচ্ছে, ঊর্ধ্বাঙ্গ বলতে খালি হাত তা না, হাতের সাথে যে বক্ষ অস্থি চক্র আছে। বক্ষ অস্থি বলতে কি? যেইটার সাথে হাতটা লাগানো, বুকের যে অস্থিগুলোর সাথে হাতটা লাগানো। কোন অস্থি বলো তো? সামনের দিকে এই যে দুইটা ক্ল্যাভিকল আছে আমাদের, আর পেছনে এই যে স্ক্যাপুলা আছে, তাই না? এই চারটা হাড্ডি মিলে ঊর্ধ্বাঙ্গ কি বলে এটাকে? বক্ষ অস্থি চক্র হয়, বুঝছো? তাহলে 60টা হাতের, মানে দুই হাতে 60টা, আর 4টা হচ্ছে তোমার স্ক্যাপুলার ক্ল্যাভিকল থেকে। মোট কয়টা হইল? 64টা। ডান। নিম্নাঙ্গের ক্ষেত্রে দুই পায়ে তো 60টা গেল, আর পাগুলো বডির সাথে জোড়া লাগানো আছে কি দিয়ে বলো? শ্রোণী অস্থি দিয়ে, যেটাকে ইংরেজিতে আমরা বলি হিপ বোন, রাইট? হিপ বোন কয়টা? দুইটা, দুই পাশে দুইটা হিপ বোন। তাহলে 60 আর 2 কত হলো? 62। যোগ করলে কত হবে? 126। হিসাব কি মিলল? মেলা উচিত। অক্ষীয়র ক্ষেত্রে আসো। অক্ষীয়তে কি কি আছে ভাইয়া বললো? ভাইয়া বললো যে করটি আছে, রাইট? করটি বলতে সম্পূর্ণ মাথাকে বোঝায়। আর এই করটির মধ্যেও কিছু ভাগ আছে। কেমন? যেমন করটির যে পার্টটা তোমার ব্রেনকে ঢেকে রাখছে সেটাকে তুমি বলবা করটিকা, ওকে? আর যেই পার্টটা হচ্ছে মুখ গঠন করছে এটাকে বলবা মুখমণ্ডলীয় অস্থি। তাছাড়া কানের ভেতরেও 6টা অস্থি আছে। তো এই সব কিছু মিলে আমাদের করটির হাড্ডি কয়টা বলো? করটির হাড্ডি হচ্ছে 29টা। এই 29টার মধ্যে আবার ফ্র্যাকশন আছে। কীরকম ফ্র্যাকশন? চলো দেখি। তাহলে ভাইয়া বললো করটিকা, যেটা ব্রেইন ঢেকে রাখে, সেটার হাড্ডি কয়টা? 8টা। এবার এই ব্যাপারটা প্রচুর আসে পরীক্ষাতে, যে করটির কয়টা, করটিকার কয়টা। তাহলে দেখেই তুমি কীভাবে মনে করে ফেলবা? অনেক সময় তো উল্টাপাল্টা হইতে পারে। আমি যেটা করতাম, করটিকা শেষে একটা আ চলে আসে না, এই আ দিয়ে 8 নিয়ে আসতাম। করটিকা, আচ্ছা 8, আ থেকে 8, বুঝছো? তাহলে উল্টাপাল্টা লাগতো না। তাহলে করটি 29। করটি বড় জিনিস, অস্থির সংখ্যাও বেশি হবে, স্বাভাবিক। ঠিক আছে, তাহলে ভুল করবা। করটিকা 8। আচ্ছা, তারপর হচ্ছে মুখমণ্ডলীয় অস্থি। মুখমণ্ডলীয় অস্থি হচ্ছে 14টা। ঠিক আছে, তো মুখের মধ্যে তুমি মনে মনে 14 লিখে রাখো, যে মুখের হাড্ডি হচ্ছে 14টা। কানের হাড্ডি কয়টা বলতে ভাইয়া? কর্ণাস্থি হচ্ছে 6টা। দুই কান যেহেতু তোমার, কর্ণাস্থি হচ্ছে 6টা। কত হলো? 28টা হইলো। আরেকটার হিসাব মিললো না। আরেকটা কোথায় আছে? আরেকটা হচ্ছে তোমার আছে হচ্ছে এইখানে হাইওয়েট অস্থি, রাইট? হাইওয়েট, এই হচ্ছে তোমার 29টা হাড্ডি। আচ্ছা, করটিরটা গেল। তারপর মেরুদণ্ডে আছে কতগুলো? 33টা। মেরুদণ্ডের আছে 33টা, রাইট? 33টার মধ্যে কি কি বলো তো? এর মধ্যে তোমার গ্রীবাদেশীয় আছে 7টা, যেটাকে আমরা সার্ভাইকাল বলি। অ্যান্ড দেন তোমার বক্ষদেশীয় আছে কয়টা? 12টা।
বক্ষের পরে কি আছে তোমার বলো? এই যে লাম্বার অঞ্চল, তাই না? যে পেটের দিকের যে অঞ্চলটা, পেটের পেছন দিকের যে অঞ্চলটা, বা পিঠ বলা যায় আসলে, যাই হোক যেটাই বলো, লাম্বার অঞ্চল। তো লাম্বার অঞ্চলে আছে কয়টা? 5টা। তার নিচে হচ্ছে স্যাক্রাম, সেখানেও 5টা, আর কক্সিক্সে হচ্ছে 4টা। এই হিসাব হলো 33টা। হিসাবগুলো কিন্তু লাগবে। যদি তোমাকে প্রশ্নে বলে মেরুদণ্ডে কয়টি অনিয়ত অস্থি দিয়ে তৈরি, তুমি 33 দাগাবা। কিন্তু যদি কোনোভাবে প্রশ্নে পূর্ণবয়স্ক কথাটা লেখা থাকে, তাহলে অবশ্যই 26 দাগাবা। কারণ পূর্ণবয়স্ক অবস্থাতে 33টার জায়গায় ওই স্যাক্রামের 5টা মিলে একটা হয়ে যায়, কক্সিক্সের 4টা মিলে একটা হয়ে যায়, তখন সংখ্যাটা কমে আসে, 26 আসে। বুঝছো? পূর্ণবয়স্ক থাকলে 26 দাগাবো, পূর্ণবয়স্ক কথা লেখা না থাকলে মেরুদণ্ডে কয়টা থাকে বললে 33 দাগাবো। ডান। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জর মানে তো বুঝছো, বুকের খাঁচা। বক্ষপিঞ্জরে কয়টা? 25টা। কিভাবে ভাইয়া? দুই পাশে 24টা রিবস আর মাঝখানে একটা স্টারনাম, এই তো হয়ে গেল 25টা। তুমি যদি এখন হিসেব করো যে 33 আর 29 কত হয় বলো? 62। এই ঠিক বলছি কি? হ্যাঁ, 62 আর 25 কত? আচ্ছা, এইখানে তুমি যদি 33 ধরে হিসাব করো তাহলে আবার হিসাব মিলবে না, এখানে তোমাকে একটু 26 ধরে হিসাব করতে হবে। ওকে, 26 ধরে হিসাব করতে হবে। তো 25 আর 26 হচ্ছে 51, 51 আর 29 হচ্ছে 80। কিন্তু ওই যে মেরুদণ্ডের কনফিউশন আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। পূর্ণবয়স্ক কথা থাকলে তুমি 26 দাগাবা, আর যদি পূর্ণবয়স্ক না থাকে শুধু মেরুদণ্ডে কয়টা থাকে বলে 33 দাগাবা। হাড্ডির হিসেবটা পড়ে নিয়ে এখন আমি যদি অবজেক্টিভ সলভে যাই তোমার অনেক আরাম লাগবে, আই বিলিভ দ্যাট। চলো দেখি কোনটা। আচ্ছা, প্রথম প্রশ্নটাই তো শেষ করি নি। তাহলে দেখো, এই যে প্রথম প্রশ্ন, করটিকা আ বলছে, আমি আর কোনো দিকে তাকাবো না। করটিকা যেহেতু, তাহলে 8টা। এখানে সব ইংরেজিতে লেখা, এটাকে 4 ভাইবো না, ঠিক আছে? এটা 8। করটি বললে 29। 25 কোথায় বলো? বক্ষপিঞ্জর। 14 কোথায়? মুখমণ্ডলীয় অস্থি। সংখ্যা দেখেই মনে পড়ে যাবে আমাদের। তারপর আসো কোনটা করটিকার অস্থি। তাহলে অস্থিগুলোর নামও এবার জানতে হবে। করটিকার হাড্ডি কি কি আছে বলো? করটিকার হাড্ডিগুলো কিন্তু সোজা আছে, সামনের দিকে এটা ফ্রন্টাল, তোমরা সবাই জানো। এরপর এখানে আছে 2টা প্যারাইটাল, রাইট? পেছন দিকে এটা হচ্ছে অক্সিপিটাল। এই যেখান দিয়ে, যেখানে একটা ছিদ্র থাকে, ওই ছিদ্র পথে সুষুম্না কাণ্ডটা নেমে যায়, একটা বড় ছিদ্র থাকে। সুষুম্না কাণ্ডটা যেই ছিদ্র দিয়ে নামে ওইটার নাম হচ্ছে ফোরামেনা ম্যাগনাম, ওইটার মালিককে অক্সিপিটাল। আর কানের উপর দিকে যে দুই পাশে 2টা হাড্ডি আছে, এদের নাম হচ্ছে টেম্পোরাল। এছাড়াও স্ফেনোয়েট, এথময়েট নামে হাড্ডি আছে, যেইটা আমার মাথা আসলে এখানে এইভাবে যদি আমি কেটে ফেলি, তারপর খুলিটাকে তুলে ফেললাম, ব্রেইনটাকে বের করলাম, অ্যান্ড দেন তুমি দেখতে পারবা ভেতরে অ্যাথময়েট এবং স্ফেনয়েড 2টা হাড্ডি আছে। ওকে, তাহলে এরা সবাই করটিকার হাড্ডি। দেখি একটু প্রশ্নগুলো, কোনটা করটিকার হাড্ডি? প্যারাইটাল। আমি বোধহয় পেয়ে গেছি, 2টা প্যারাইটাল থাকে, আমি অলরেডি পেয়ে গেছি, এটাই হবে উত্তর। জাইগোমেটিক অস্থি কোনটা? এই যে এটা হচ্ছে জাইগোমেটিক অস্থি, চিনছো? এই যে এখানে একটু ফোলা অংশ থাকে না, এটা জাইগোমেটিক হাড্ডি। আচ্ছা, প্যালেটাইন। প্যালেটাইন আর প্যারাইটাল উল্টাপাল্টা করো না। প্যালেট শব্দ থেকে আসছে প্যালাটাইন। প্যালেট মানে কি? প্যালেট মানে হচ্ছে তালু। তাহলে তালু তৈরি করছে যে হাড্ডিটা, তার নাম কি? প্যালেটাইন। ওকে। ল্যাক্রিমাল, এটা একটু ভেতর দিকে থাকে, এটাও মুখমণ্ডলের হাড্ডি। বাকি সবগুলোই মুখমণ্ডলের হাড্ডি। পারা গেল? চল নেক্সট। কোন অস্থিটি ফোরামেন অফ ম্যাগনাম? আগেই বললাম যে ফোরামেন অফ ম্যাগনাম দিয়ে সুষুম্না কাণ্ডটা নেমে যায়। সুষুম্না কাণ্ড কি সামনে দিয়ে নামে? না, পেছন দিক দিয়ে নামে, তারপর মেরুদণ্ডের ভেতর দিয়ে যায়। তাহলে পেছনের এই হাড্ডিটার মধ্যে একটা ছিদ্র থাকে, ওই হাড্ডিটার নাম কি? অক্সিপিটাল। ওকে। মানবদেহে অস্থির সংখ্যা কয়টা? অনেক কঠিন প্রশ্ন, বোধহয় কেউ পারবা না। গ্রীপাদেশীয় কশেরুকা কয়টা? তাহলে আমি আবার একটু কশেরুকার হিসাবগুলো লিখি। গ্রীপাদেশীয় মানে সার্ভাইকাল, তো সার্ভাইকাল থাকে কয়টা? 7টা। থোরাসিক কয়টা? 12টা। লাম্বার কয়টা? 5টা। স্যাক্রাম কয়টা? 5টা, যেটা মিলে একটা হয়ে যায়। ককিক্স কয়টা? 4টা, যেটা মিলে একটা হয়ে যায়। তাহলে এই হিসাব ভুল করলে হবে না। ওকে, গ্রীপাদেশীয় যেহেতু চাইছে তাহলে 7টা। ওকে, এর মধ্যে জেনে রাখো যে প্রথম গ্রীবাদেশীয় যেটা, ওইটাকে কি নামে ডাকি আমরা? অ্যাটলাস। ওকে। দ্বিতীয় গ্রীবাদেশীয় যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে এক্সিস। 7 নাম্বার গ্রীবাদেশীয় কশেরুকাকে আমরা বলি হচ্ছে ভার্টিব্রা প্রমিনেন্স। ভার্টিব্রা প্রমিনেন্স। ওকে। আচ্ছা, কারণ এটার ওই ভার্টিব্রার পেছন দিকে যে একটা কাটা থাকে, স্পাইনাস প্রসেস, যেটা পিঠে হাত দিলে আমি একটা কাটা কাটা ফিল পাই না, এই স্পাইনাস প্রসেসটা অনেক চোখা থাকে, দ্যাটস ওয়াই এটাকে বলে ভার্টিব্রা প্রমিনেন্স। ওকে। আচ্ছা, মানুষের মেরুদণ্ডে লাম্বার কশেরুকার সংখ্যা কয়টা? মাত্রই বললাম 5টা। করটিতে কয়টা অস্থি আছে? এটা কি করটিকা বলছে? বলে নাই। এবং 8 সংখ্যাটাও নাই, তাহলে আর টেনশনের কোনো কারণ নাই, এটা ভুল করবা না। 29। মানুষের করটিকার অস্থি কোনটা? আবার মস্তিষ্কের
মস্তিষ্ককে ঢেকে রাখছে এরকম হাড্ডি। খুলির হাড্ডি কোনটা দেখো, স্ফেনোয়েড। এইটা মস্তিষ্কের ফ্লোরটা তৈরি করে, মানে যেই ফ্লোরের উপর ব্রেইনটা বসানো, বুঝছো, ওই ফ্লোরটা তৈরি করে হচ্ছে স্ফেনোয়েড। তো উত্তর কি হবে? আচ্ছা, স্ফেনোয়েডও হবে আবার প্যারাইটালও হবে, তাই না? দুইটাই উত্তর হবে। কোনো একটা ভুল হয়েছে এইখানে তুলতে, অথবা প্রশ্নে হয়তো বা এরকম দুইটাই ছিল কিনা। তো এই দুইটাই করটিকার হাড্ডি, কোনটা দাগাবা? স্ফেনোয়েড না প্যারাইটাল, যেটা ইচ্ছা হয় দাগায়ও আর কি। এটা দুইটাই সঠিক, কিছু একটা ভুল হয়েছে এখানে। আর জাইগোমেটিক এবং ভোমার এগুলো হচ্ছে মুখমণ্ডলের হাড্ডি। বক্ষদেশীয় কশেরুকা কয়টা বলো? কশেরুকা মানে মেরুদণ্ড যেটা দিয়ে তৈরি, বক্ষদেশে কয়টা? সবচেয়ে বেশি, 12টা। কোনটা করটিকার জোরস্থি? জোরস্থি মানে কি? জোড়ায় 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 থাকে। ওকে, তাহলে জোরস্থি কোনগুলা? দেখো এই যে মাথায় এভাবে দুই হাত দাও না তুমি, দুইটা প্যারাইটাল থাকে এখানে, বুঝছো, আর এই পাশে দুইটা টেম্পোরাল থাকে। ওকে, তাহলে প্যারাইটাল এবং টেম্পোরাল এটা হচ্ছে জোরস্থি। তাহলে করটিকার মধ্যে জোরস্থি হচ্ছে দুইটা। তোমার যদি মনে না থাকে তুমি এভাবে মনে রাখতে পারো। ধর টুম্পা একটা মেয়ে, বুঝছো, তাহলে টুম্পার পা কয় জোড়া? এক জোড়া। টুম্পার পা এক জোড়া, পা তো এক জোড়াই থাকবে। তাহলে টুম্পা দিয়ে মনে রাখবা টেম্পোরাল, আর পা দিয়ে মনে রাখবা প্যারাইটাল। করটিকার এই দুইটা হাড্ডি হচ্ছে জোর অস্থি, বাকি সবাই হচ্ছে একটা একটা। ফ্রন্টাল একটা, অক্সিপিটাল একটা, স্ফেনোয়েড একটা, এথময়েড একটা, সব একটা একটা। ওকে, টুম্পা দিয়ে টেম্পোরাল, পা দিয়ে প্যারাইটাল। দেখি তো আমরা এখানে টেম্পোরাল বা প্যারাইটাল পাই কিনা। টেম্পোরাল নাই, প্যারাইটাল আছে, নো প্রবলেম, এটাই উত্তর। ডান। মানুষের মুখমণ্ডলীয় অস্থি সংখ্যা কয়টা? মুখমণ্ডল মানে বুঝছো তো, 14টা। মুখে 14 লিখে রাখতে বলছিলাম তোমাকে। মানুষের করটির অস্থি সংখ্যা কত? একই প্রশ্ন, 29। অক্ষীয় কঙ্কালে অস্থির সংখ্যা কত? অক্ষীয় 80, তাই না? উপাঙ্গীয় বললে 126। উপাঙ্গীয় কঙ্কাল অস্থির সংখ্যা 126। দেখো একটু পড়ে নেওয়ায় এখন আমরা ফার্স্ট যেতে পারছি। আমি আশা করি আমার আগেই তুমি বলতে পারতেছো। বক্ষপিঞ্জর গঠন করবে এরকম অস্থির সংখ্যা কয়টা বলো? 25টা। আচ্ছা, এখন এখানে একটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে যে অপশনে এখানে কোনো ডাউট নাই, এই জন্য তুমি 25ই দাগাবা। বইতে একটু ডাউটফুল অবস্থায় আছে জিনিসটা। এক জায়গাতে বলা আছে হচ্ছে যে তোমার বক্ষপিঞ্জর হচ্ছে 37টা অস্থি দিয়ে তৈরি। তো ওইখানে হিসাবটা কিভাবে করছে? বেসিকলি বুকের খাঁচাটা তুমি যদি নাও, তাহলে পেছন দিকের ভার্টিব্রাগুলোকে তুমি কি বাদ দিতে পারবা? পেছন দিকের ভার্টিব্রাগুলো তো খাঁচা তৈরিতে হেল্প করছে, খাঁচাটাকে বন্দি করছে পেছন দিক থেকে, তাই না? মানে কশেরুকাগুলো। তো এই 12টা কশেরুকাকে যদি বিবেচনায় নেই, তাহলে এখানে 12, আর পরশুকা হচ্ছে তোমার 12 12 24, কত হলো? 36, আর একটা স্টারনাম মিলে হলো 37। তখন সেই ক্ষেত্রে কিন্তু 37ও হইতে পারে। আর এখন তুমি যে প্রশ্নটা আমাকে করবা, ভাই যদি 25 আর 37 দুইটাই থাকে অপশনে, কি দাগাবো? এখানে 37 নাই, তাই কোনো প্যারা নাই, 25ই দাগাবা। তো এই ক্ষেত্রে আসলে স্পেসিফিক্যালি বলা যাচ্ছে না, এক্ষেত্রে আল্লাহর নাম নিয়ে একটা দাগাই দিবা। বাট যেহেতু অপশনে 37 দিচ্ছে, এমনও হইতে পারে যে টিচার 37 ব্যাপারটা জানে, হ্যাঁ, এবং এটা ইন্টেনশনালি দিচ্ছে। আশা করি যে দুইটা অপশন একসাথে থাকবে না, ঠিক আছে? বুঝছো? তাইলে বক্ষপিঞ্জরের সংখ্যা 25 হইতে পারে, 37 হইতে পারে, দুই বিবেচনায়। বইতে ম্যাক্সিমাম জায়গাতে এটাই লেখা যে 25, হ্যাঁ, একটা জায়গায় লেখা হচ্ছে 37, কারণ হচ্ছে ওই যে কশেরুকাগুলোকে বিবেচনায় নিয়েছে। দেন হাতের আঙুলে ফ্যালাঞ্জেস থাকে, তোমরা জানো, তাই তো? তো এক হাতে বলো, এক পায়ে বলো, ফ্যালাঞ্জেস সংখ্যা কয়টা হবে? দেখো তুমি হাত দিয়ে মুখ ধরতেছো না, বুঝছো, তাহলে মুখে আর এই হাতে সেম 14টা। তাও যদি বিশ্বাস না হয় তুমি গুনে নিতে পারো, বুঝছো? দেখো এই প্রত্যেকটাই 4টা আঙুলে কতগুলা করে? 1 2 3 3 4 12, বুঝতেছো না ফ্যালাঞ্জেসগুলা? এই যে এখানে 1টা 2টা 3টা। আচ্ছা, এই বুড়ো আঙুলে কি 3টা? না, বুড়ো আঙুলে কিন্তু 2টা। 12 আর 2 14 হয়ে গেল। প্রত্যেক হাতে প্রত্যেক পায়ে 14টা করে ফ্যালাঞ্জেস। শ্রোণীচক্রের অস্থি কোনটা? কক্কিক্স কই থাকবে বলো? কক্কিক্স তো আমাদের মেরুদণ্ডের হাড্ডি, হ্যাঁ, এটা শ্রোণীচক্রের হাড্ডি না। শ্রোণীচক্র বলতে আমাদের হিপ বোনকে বোঝাচ্ছে। ওকে, আচ্ছা, তারপর আসো পিউভিস। এই পিউভিস হাড্ডিটা হচ্ছে আমাদের শ্রোণীচক্রের হাড্ডি, ইলিয়াম, ইস্চিয়াম, পিউভিস। ওকে, এগুলো হচ্ছে শ্রোণীচক্রের হাড্ডি। নর্মালি আমরা হিপ বোন একটাই কাউন্ট করতেছি, বাট আসলে এটার মধ্যে 3টা হাড্ডি আছে যেগুলো মিলেমিশে একাকার হয়ে যায়, ইলিয়াম, ইস্চিয়াম আর পিউভিস। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে বলো? পিউভিস হবে। ক্ল্যাভিকল স্ক্যাপুলা কেমনে হবে শ্রোণীচক্রের? এখানে কি আমাদের কোমরের নিচে কি ক্ল্যাভিকলার স্ক্যাপুলা থাকবে? সোজা ব্যাপার। তারপর নিচের কোনটা করটিকার অস্থি? একই টাইপের প্রশ্ন। এখানে প্যালেটাইন দেখে অনেকে উত্তেজিত হয়ে দাগাই ফেলতে পারে, ভুল করা যাবে না, আগেও পাইছি প্রশ্নটা।
বক্ষ অস্থিচক্রের অস্থি হলো, বলো। বক্ষ অস্থিচক্রের, দেখো এখানে কিন্তু তোমাকে বক্ষপিঞ্জর বলে নাই, এটা কিন্তু একটু তোমাকে অ্যাটেনশন দিতে হবে। এটা দেখে তোমার যদি মনে হয় আরে স্টারনাম পরশুকা এগুলো তো বক্ষের অস্থি, এটা বক্ষপিঞ্জর না, বক্ষ অস্থি বলতে বুঝবো আমরা স্ক্যাপুলা এবং ক্ল্যাভিকালকে। ওকে, আচ্ছা তাহলে উত্তর কি হবে? ক্ল্যাভিকাল। অরৈখিক পেশি, অরৈখিক পেশি মানে কি বলো? অরৈখিক মানে হচ্ছে অনৈচ্ছিক পেশি। কারণ তুমি যদি রৈখিক পেশি দেখো তাহলে সেই রৈখিক পেশির মধ্যে তুমি ডোরাকাটা দাগ দেখবা, তাই না? এগুলো হচ্ছে তোমার ঐচ্ছিক পেশি। আর অরৈখিক পেশি কেমন দেখতে? এই যে অনেকটা এরকম মাকু আকৃতির, রাইট? এরকম মাকু আকৃতির কোষগুলো হয়। এদেরকে কি রৈখিক বলা যায়? বলা যায় না। এদের কি ডোরাকাটা দাগ আছে? নাই, এরা হচ্ছে অনৈচ্ছিক পেশি। তাহলে অনৈচ্ছিক পেশি কোথায় পাওয়া যাবে বলো? দেখো জিহ্বা তো আমি নাড়াইতে পারি, তাই না? গলবিল আমি নাড়াইতে পারি, যখন ঢোক গিলতেছি তখন গলবিল নড়তেছে। মধ্যচ্ছদা, মধ্যচ্ছদা মানে ডায়াফ্রাম, ডায়াফ্রাম আমি নাড়াইতে পারি। আমি যদি জোরে শ্বাস প্রশ্বাস নিতে যাই তখন আমি ডায়াফ্রামকে কিছুটা হলেও কন্ট্রোল করতে পারি, বুঝছো? তাহলে অরৈখিক পেশি আসলে থাকে হচ্ছে, বা অনৈচ্ছিক পেশি জরায়ু নালীতে, জরায়ু কন্ট্রোল করতে পারি না আমরা, বুঝছো? আচ্ছা তাহলে এটা অনৈচ্ছিক পেশি। জরায়ু ফিমেলে থাকে একটা অঙ্গ, যেটার ভেতরে আমি তুমি সবাই ছিলাম। মানে কখন ছিলাম? যখন আমরা আসলে মায়ের গর্ভে, তখন ওই জরায়ু নামক অঙ্গে আমরা সবাই ছিলাম, যেটা শ্রোণী অঞ্চলেই থাকে। এবং নর্মালি এটা কত হাতের তালুর মতো একটা বড় অঙ্গ মনে করো, কিন্তু এটা গর্ভাবস্থায় প্রায় 20 গুণ বড় হয়ে যায়, এই পর্যন্ত উঠে যায় একদম পেটের, বাচ্চা ধারণ করার জন্য। আচ্ছা করটিকার অংশ কোনটা? এই একই টাইপের প্রশ্ন, এথময়েড, বাকিগুলো সব মুখমণ্ডলের অস্থি। কোনটা কশেরুকার? আচ্ছা কোন কশেরুকার সেন্ট্রাম বৃক্ক আকৃতির? তাহলে আমরা বেশ কয়েক রকমের কশেরুকা দেখেছি, তাই না? গ্রীবাদেশীয়, বক্ষদেশীয়, লাম্বার, তারপর হচ্ছে কি স্যাক্রাম, ককিক্স, এই সবগুলোর মধ্যেই মানে একটা কশেরুকার দুইটা পার্ট আছে, বুঝছো? একটা হচ্ছে ওর দেহ বা সেন্ট্রাম, ওকে? আচ্ছা এরপর হচ্ছে এখানে কি থাকে বলো? আর্চ। আর্চের মধ্যে কি থাকবে? আর্চের মধ্যে হচ্ছে এই যে ট্রান্সভার্স প্রসেস, স্পাইনাস প্রসেস, এগুলো থাকবে। আর এটাকে আমরা বলি হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন, ঠিক আছে? খুব সিম্পলিফাইড ছবি আঁকলাম। তো কার কশেরুকার সেন্ট্রাম কি আকৃতির, এটা কিভাবে মনে রাখা যায়? দেখো আমাদের থোরাসিক কশেরুকার সেন্ট্রামের আকৃতি হচ্ছে হার্ট শেপড, এই যে এরকম, বুঝছো? তো এটা কিভাবে মনে রাখবা? থোরাসিক অঞ্চলে হার্ট থাকে না বলো, তাহলে এটার কশেরুকার আকৃতি কি? কাকতালীয়ভাবে মিলে গেছে ব্যাপারটা, হার্ট শেপড। আবার লাম্বার এলাকা, এই যে পিঠের দিকে এই এলাকাটা, এখানে কি থাকে বলো? কিডনি থাকে না? তাহলে লাম্বার কশেরুকার সেন্ট্রামের আকৃতি কীরকম হবে? বৃক্ক আকৃতির। বৃক্কর আকৃতিটা কীরকম? এই যে এইটা অনেকটা কিডনি আকৃতির, তাই না? লাম্বারের আকৃতিটা হচ্ছে এরকম, এবং এইটার সেন্ট্রামটাই সবচেয়ে বড়, ঠিক আছে? লাম্বারের সেন্ট্রামটাই সবচেয়ে বড়, তাহলে উত্তর হবে লাম্বার। ওকে, আচ্ছা। আর আমাদের আচ্ছা গেল এটা। মেরুদণ্ডের কোন অংশে 7টা কশেরুকা থাকে? সার্ভাইকাল অঞ্চলে 7টা থাকে। গ্রীবাদেশীয় কশেরুকা কয়টা? আর কতবার দাগাবো আমরা এটা? 7টা। থোরাসিক কশেরুকার সংখ্যা 12টা। সুষুম্নাকাণ্ডকে সুরক্ষিত রাখবে কে? মেরুদণ্ডের মধ্যে দিয়ে সুষুম্নাকাণ্ডটা যায়, তাহলে মেরুদণ্ডই আসলে সুষুম্নাকাণ্ডকে সুরক্ষিত রাখে, বুঝছো? মানে ধরো কিভাবে বুঝাই, আসলে কশেরুকা কয়েকটা হাতে থাকলে খুবই ভালো হইতো, বোনসগুলো নিয়ে ক্লাসটা শুরু করলে খুব ভালো হইতো। আমি ভাবছি আচ্ছা লাগবে না, বুঝাই ফেলবো। সো মেরুদণ্ডগুলোর যে কশেরুকা আছে প্রত্যেকেরই একটা করে কি ভার্টিব্রাল ফোরামেন আছে না? এই সবগুলো ভার্টিব্রাল ফোরামেন মিলে একটা কি তৈরি করে? ক্যানেল তৈরি করে, ওকে? তো এই ক্যানেলের মধ্য দিয়ে, এই যে ধরো এই কালোটা হচ্ছে সুষুম্নাকাণ্ড, কলমটা, তো এই ক্যানেলের মধ্য দিয়ে এই সুষুম্নাকাণ্ডটা এইভাবে থাকে আর কি, ওকে? ভেতর দিয়ে, তাহলে ভেতরে সুরক্ষিত থাকলো না সে ক্যানেলের ভেতর, ওকে? পশুকার কোন অংশটা কশেরুকার সাথে সংযুক্ত? আচ্ছা খুবই ভালো প্রশ্ন, এবার খেয়াল করো। আগে বলো পরশুকা কোন ধরনের কশেরুকার সাথে সংযুক্ত থাকবে? লাম্বার কশেরুকা, সার্ভাইকাল কশেরুকা? না, কারণ আমাদের সার্ভাইকাল বা লাম্বার এরিয়াতে তো পরশুকা নাই, পরশুকা আছে বক্ষ অঞ্চলে, তাহলে ওরা শুধুমাত্র থোরাসিক কশেরুকার সাথেই সংযুক্ত থাকবে, ঠিক? তাহলে কখনো যদি তোমাকে কেউ বলে যে কিভাবে তুমি একটা থোরাসিক কশেরুকা চিনবা, সেটা চেনার সবচেয়ে ভালো উপায় হচ্ছে আমি তোমাকে একটা থোরাসিক কশেরুকা এঁকে দেখাই। দেখো হার্ট শেপড একটা কশেরুকা, মানে সেন্ট্রাম, ওকে? আচ্ছা এবার
এটা হচ্ছে ওর ট্রান্সভার্স প্রসেস, এটা হচ্ছে ওর স্পাইনাস প্রসেস, এই দিক দিয়ে আরেকটা ট্রান্সভার্স প্রসেস, এইখানে হচ্ছে ওর ভার্টিব্রাল ফোরামেন। আচ্ছা, এটা চেনার সবচেয়ে ভালো উপায় হচ্ছে তুমি এইখানটাতে কি দেখতে পাবা, কোস্টাল ফ্যাসেট দেখতে পাবা। কি বললো ভাইয়া এটার নাম? কোস্টাল ফ্যাসেট। তো কোস্টাল ফ্যাসেটটা বেসিকলি কি, এইখানে হচ্ছে রিবস লাগানো থাকবে। ওকে, রিবস লাগানো থাকার দরুন এইখানটাতে একটু অবতল একটা জায়গা থাকবে, ওইটাকে আমরা বলি কোস্টাল ফ্যাসেট। ওকে, তাহলে কোস্টাল ফ্যাসেটে বেসিকলি তোমার অন্য একটা রং নেই, এটা ধরো রিবস, রিবসের মস্তকটা এখানে লাগানো থাকবে। এরপর মস্তকের পরে কি কি আছে, গ্রীবা, গ্রীবার পরে এখানে একটা টিউবারকল আছে রিবসের, বুঝছো? এই যে এটা একটা রিবস বা পরশুকা। তাহলে এই টিউবারকলের এখানে দেখো ট্রান্সভার্স প্রসেসটা লেগে আছে, খেয়াল করছো? এটাকে আমরা বলি হচ্ছে টিউবারকুলার ফ্যাসেট, কারণ এখানে টিউবারকলটা লাগে। তাহলে আমি দেখলাম যে একটা পরশুকার সাথে একটা ভার্টিব্রা বা কশেরুকার কি কি পার্ট লাগতেছে। পরশুকার মস্তকটা লাগতেছে হচ্ছে কোস্টাল ফ্যাসেটে, আর টিউবারকলটা লাগতেছে টিউবারকুলার ফ্যাসেটে, বুঝতেছো? আচ্ছা, এই দুইটা জায়গায় ওদের কানেকশন। তাহলে এখানে দেখি কোথাও আছে কিনা, মস্তক আছে। পরশুকার অংশ কি কি? এইগুলো অংশ। পরশুকার অংশ হচ্ছে মস্তক, গ্রীবা, টিউবারকল, তারপর হচ্ছে এটা বাঁকানো একটা শ্যাফট, এবং এর সামনের দিকে কি থাকবে বলো? এর সামনের দিকে হচ্ছে তোমার কোস্টাল কার্টিলেজ, যেই কার্টিলেজ দিয়েও কার সাথে লাগানো থাকবে বলো? স্টারনামের সাথে জোড়া লাগানো থাকবে। ওকে, তো উত্তর কি হবে বলো? উত্তর বোধহয় পেরে গেছো তোমরা, টিউবারকল হবে উত্তর, রাইট? আচ্ছা, এন্ড দেন জিফয়েড প্রসেস কোথায় থাকে? তাহলে জিফয়েড প্রসেসের জন্য আমাকে এঁকে ফেলতে হবে হচ্ছে একটা স্টারনাম। তো একটা স্টারনামের তিনটা পার্ট, বুঝছো? এটা হচ্ছে ওর ম্যানুব্রিয়াম, ম্যানুব্রিয়াম। আচ্ছা, এটা হচ্ছে ওর দেহ, আর শেষের পার্টটা হচ্ছে জিফয়েড প্রসেস। সাধারণত জিফয়েড প্রসেসটা প্রথম দিকে তরুণাস্থি নির্মিত থাকে, পরে বয়স হয়ে যাওয়ার পর এটা আবার অস্থি হয়ে যায়, এরকম আর কি, বুঝছো? আচ্ছা, তাহলে জিফয়েড প্রসেস কোথায় থাকবে বলো? স্টারনামে থাকবে। স্টারনামের আরও কিছু পার্ট যদি তোমাকে দেখাই দিই, এখানে দেখো একটা নচ আছে, নচ মানে একটা এরকম গর্ত, অবতল জায়গা, বড় করে একটা অবতল জায়গা। এটা কোনটা বলো তো? এই জায়গাটা হচ্ছে এই যে এখানে, তুমি যদি ধরো এখানে স্টারনামের উপরে দেখছো, এটাই হচ্ছে আমার সেই নচটা। এটার কয়েকটা নাম আছে, এটাকে আমরা বলি হচ্ছে সুপ্রা স্টারনাল নচ। সুপ্রা মানে উপরে, তাই না? আর স্টারনামের উপরে, তাহলে সুপ্রা স্টারনাল নচ এটা বলা যায়। আবার এটাকে বলা যায় হচ্ছে জুগুলার নচ। কি বলে বলো? জুগুলার নচ, এই নামেও ডাকা যায়। তাহলে এই নচটার মালিক ওকে বলো? স্টারনাম। এবং এইখানে লেগে থাকে কি বলো? এখানে লেগে থাকবে হচ্ছে তোমার দুই পাশ থেকে আসা ক্ল্যাভিকল, এখানে রাখবে হচ্ছে ফার্স্ট রিব, প্রথম রিবস, তাই না? আচ্ছা, কোনটা মানুষের টার্সাল অস্থি? ওকে, তাহলে আমাদের টার্সাল এবং কার্পাল অস্থিগুলোকে শিখে ফেলতে হবে। আমি প্রিফার করি কার্পাল অস্থিগুলোকে মনে রাখা। তাহলে ওইটা অপশনে সাধারণত কি থাকে? অপশন হচ্ছে কোনটা টার্সাল অস্থি বলছে না, দেখো এখানে ম্যাক্সিমাম বাকি অপশনগুলো হচ্ছে কার্পাল অস্থি। তো যে কোনো একটা পাশ শিখে রাখলে অন্য পাশে এমনিতেই হয়ে যায়। তো কার্পাল মানে হচ্ছে কবজির হাড্ডি, আর টার্সাল মানে হচ্ছে গোড়ালির হাড্ডি, রাইট? তো আমরা যদি কার্পালগুলোকে মনে রাখতে চাই, আমরা একটা নেমোনিক মনে রাখবো, সেটা হচ্ছে যে শি লুকস টু প্রিটি। আচ্ছা, প্রিটি বানান লিখতে গেলে আমার অলওয়েজ কনফিউশন হয় যে এখানে একটা টি না দুইটা টি, আমি একটু বানানটা দেখে নিই, বুঝছো? মাঝে মধ্যে এরকম হয়। না, দুইটা টি হবে আই গেস। হ্যাঁ, ঠিক আছে, ভুল লিখি নি। আচ্ছা, ওকে, তারপর হচ্ছে ট্রাই টু ক্যাচ হার। ওকে, আচ্ছা, তো এইটা একটা লাইন ছেলেদের বোধহয় বেশি মনে থাকবে, মেয়েরাও মনে রাখো কষ্ট করে। এটা দিয়ে আমরা কার্পাল যে 8টা অস্থি আছে, মানে কবজিতে আমাদের 8টা করে হাড্ডি থাকে, এই 8টা হাড্ডির নাম শিখে রাখবো, ঠিক আছে? চলো, তাহলে সি দিয়ে হচ্ছে স্ক্যাফয়েড। কি নাম বলো? স্ক্যাফয়েড, স্ক্যাফয়েড। ওকে, লুকস দিয়ে হচ্ছে লুনেট। টু দিয়ে হচ্ছে
ট্রাইকোয়েট্রাল, না ট্রাইকোয়েট্রাল ট্রাই দিয়ে মনে রাখো। আচ্ছা আচ্ছা, ট্রাইকোয়েট্রালই মনে রাখো। পিটি দিয়ে হচ্ছে পিসিফর্ম, পিসিফর্ম, ওকে। আর ট্রাইটোক্যাচার একটা দিয়ে হচ্ছে ট্রাপিজিয়াম, এটা ট্রাপেজয়েড, ট্রাপেজিয়াম, এটা কি বলো ট্রাপিজয়েড। ক্যাচ দিয়ে হচ্ছে ক্যাপিটেট, ক্যাপিটেট। আর হাড় দিয়ে হচ্ছে হ্যামেট। এই হচ্ছে আমাদের কবজিতে থাকা 8টা হাড্ডি, মনে থাকবে? সিলেক্স টিউবরিটি, ট্রাইটোক্যাচার, স্ক্যাফোয়েড, লুনেট, ট্রাইকোয়েট্রাল, পিসিফর্ম, ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। এটা একদম মানে হাড্ডিগুলো এই সিরিয়ালেই থাকে, বুঝছো? যাই হোক, তাহলে তুমি একটু খেয়াল করো এই বাকি সব অপশনগুলো কি, ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ট্রাইকোয়েট্রাল, এর সব সব কি কার্পাল হাড্ডি না? তাহলে ট্যালাস এটা কি বলো? এটা হচ্ছে গোড়ালির হাড্ডি, টার্সাল হাড্ডি। পারবো এরকম করে? পারবো আশা করি। নিচে কোনটা? যুগলার নস থাকে, অলরেডি শিখাইছি তোমাকে, তাই না? এটা হবে স্টারনাম। স্টারনামের এই নচটার নাম হচ্ছে যুগুলার নচ বা সুপ্রাস্টার্নাল নচ। করটির কোন ছিদ্রের মধ্যে দিয়ে স্পাইনাল কর্ড প্রসারিত হয়? তাহলে করটি থেকে কোন ছিদ্র পথে স্পাইনাল কর্ডটা বের হয়, এটা জানতে চাইছি তোমার কাছে। উত্তর কি হবে? অক্সিপিটালের ফোরামেন ম্যাগনাম, এটা, তাই না? আচ্ছা, অবটুরেটর ফোরামেন কই থাকে? অবটুরেটর ফোরামেন তো থাকে হচ্ছে তোমার ওই হিপ বোনের মধ্যে, বুঝছো? শ্রোণীয়স্থের মধ্যে। ইন্টারভার্টিব্রাল ফোরামেন কোনটা? ইন্টারভার্টিব্রাল ফোরামেনটা বুঝানো, ধরো এটা একটা ভার্টিব্রা, ওকে, আমি সাইড থেকে দেখতেছি। আচ্ছা, এটা হচ্ছে তার স্পাইনাস প্রসেস, ওকে, এটা একটা ভার্টিব্রা। এইটা হচ্ছে তোমার আরেকটা ভার্টিব্রা, এইটা হচ্ছে আরেকটা ভার্টিব্রা। আমি কিন্তু সাইড থেকে দেখতেছি, আবারও বলতেছি, ওকে। 3টা ভার্টিব্রা আঁকলাম মনে করো। দেখো এই ভার্টিব্রাগুলোর সাইড থেকে তুমি যদি দেখো, দেখবা যে এই যে ও দিল কিছু, ও দিল কিছু দিয়ে এখানে একটা ছিদ্র বানাইছে, তাই না? আচ্ছা, এই ছিদ্রটার নাম হচ্ছে ইন্টারভার্টিব্রাল ফোরামেন। 2টা ভার্টিব্রা মিলে বানাইছেন এটা, এই জন্য এটার নাম ইন্টারভার্টিব্রাল ফোরামেন। এটার সাথে আর ভার্টিব্রাল ফোরামেন কোনটা? ওই যে একটা কশেরুকা যদি আমি আঁকি, সেটার যে একটা ছিদ্র আছে সেন্ট্রালি, হ্যাঁ, ওইটা দেখার জন্য আমাকে ভার্টিব্রাটাকে একটু কি টপ ভিউতে আঁকতে হবে, উপর থেকে দেখতে হবে ভার্টিব্রাটাকে। ধুর, এইটা হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন, আর এটা হচ্ছে ইন্টারভার্টিব্রাল ফোরামেন। ভার্টিব্রাল ফোরামেন একটার থাকে, আর ইন্টারভার্টিব্রাল ফোরামেনটা 2জন মিলে তৈরি করে। হ্যাঁ, ভার্টিব্রাল ফোরামেন দিয়ে কি যাবে? ভার্টিব্রাল ফোরামেন দিয়ে যাবে হচ্ছে স্পাইনাল কর্ড, ওকে। তাহলে এই ফোরামেনটা আছে কোথায় আসলে বলো? এই যে এই বরাবর। এটা কি একটু অন্য রং দিয়ে আঁকি, বোঝানোর চেষ্টা করতেছি তোমাকে। তাহলে এই বরাবর হচ্ছে তোমার কি গেছে বলো? স্পাইনাল কর্ড গেছে, ঠিক আছে। সবগুলো ভার্টিব্রাল ফোরামেন মিলে কি তৈরি করছে? ভার্টিব্রাল ক্যানেল। সেই ক্যানেল বরাবর কি গেছে? এই স্পাইনাল কর্ডটা চলে গেছে, ওকে। এবার এই স্পাইনাল কর্ড থেকে কি বের হয়? স্পাইনাল নার্ভ বের হয়। এই নার্ভটা কোন দিক দিয়ে বের হবে? এই দিক দিয়ে বের হবে, বুঝছো? কোন দিক দিয়ে? এটা কোন দিক দিয়ে বাইরে এলো? ইন্টারভার্টিব্রাল ফোরামেন দিয়ে। তাহলে মনে রাখবা, স্পাইনাল কর্ড যায় হচ্ছে ভার্টিব্রাল ক্যানেল দিয়ে। ক্যানেল কেমনে তৈরি হয়েছে? অনেকগুলো ভার্টিব্রাল ফোরামেন মিলে একটা ক্যানেল তৈরি করছে। আচ্ছা, তাহলে কর্ড যাবে ক্যানেল দিয়ে, কর্ড ক্যানেল, ক ক। আর সুষুম্না স্নায়ু কোন দিক দিয়ে বের হয় যদি কেউ জিজ্ঞেস করে, তাহলে তুমি বলবা যে ইন্টারভার্টিব্রাল ফোরামেন দিয়ে এই সুষুম্না স্নায়ু বের হয়। কথা কি ক্লিয়ার? বুঝাইতে পারছি আমি তোমাকে? আচ্ছা, এটা হচ্ছে ইন্টারভার্টিব্রাল ফোরামেন। তো এখানে তো আমার স্পাইনাল নার্ভ জানতে চাই নাই, আমার স্পাইনাল কর্ড জানতে চাইছে। তো স্পাইনাল কর্ড আর এটা করোটিড জিনিস জানতে চাইছে। যদি বলতো মেরুদণ্ডের কোন দিক দিয়ে, তাহলে আমি বলতাম ভার্টিব্রাল ক্যানেল, তাই না? গেল। আর ট্রান্সভার্স ফোরামেন কি? ট্রান্সভার্স ফোরামেন হচ্ছে শুধু থাকে, মনে রাখবা, এটা শুধু সার্ভাইকাল, সার্ভাইকাল বা গ্রীবাদেশীয় কশেরুকার ক্ষেত্রে শুধু এই ট্রান্সভার্স ফোরামেন থাকে। ওইটা আর বেশি ডিটেলস তোমার লাগবে না। দীর্ঘ ষষ্ঠীর মতো দেখতে কোন হাড্ডিটা বলো? দীর্ঘ ষষ্ঠীর মতো দেখতে হচ্ছে ফিবুলা। ষষ্ঠী মানে একটা লাঠি, ফিবুলা হাড্ডিটা চিকন করে একটা জাস্ট কাঠির মতো, এই জন্য এটাকে বলছে দীর্ঘ ষষ্ঠীর মতো। আচ্ছা, না জ্যৈষ্ঠী না ষষ্ঠী, যাই হোক, জ্যৈষ্ঠী মনে হয়, জ্যৈষ্ঠী।
ফিমারের মস্তক কোথায় আটকানো থাকে? তাহলে মস্তকগুলো কোথায় আটকানো থাকে এটা খুব ইম্পর্টেন্ট। গ্লেনয়েড গহ্বর এখানে আটকানো থাকে হচ্ছে হিউমেরাসের মস্তক, বুঝছো? হিউমেরাস। আচ্ছা, অবটুরেটর ফোরামেন এটা একটা ছিদ্র, বাট এখানে কারো মস্তক আটকানো থাকে না, ঠিক আছে? এটা স্টোনি অস্থির একটা ছিদ্র। এসিটাবুলাম এইখানে থাকে হচ্ছে ফিমারের মস্তক, বুঝছো? এসিটাবুলামটা কে তৈরি করে? ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস তিনজন মিলেই এই ছিদ্রটা তৈরি করে এবং ওই ছিদ্রের মধ্যে ফিমারের মস্তক ঢুকানো থাকে। ওকে, ইন্টারকন্ডাইলার নচ না, এটা ফিমারের ইন্টারকন্ডাইলার নচ হচ্ছে ফিমারের হাঁটুতে থাকবে তোমার। এই যেরকম দুইটা বড় বড় পার্ট থাকে ফিমারের, এগুলোকে আমরা বলি কন্ডাইল। এই কন্ডাইল দুইটার মাঝখানে যে নচ বা অবতল জায়গা এটাকে বলে ইন্টারকন্ডাইলার নচ। এখানে কেন মস্তক থাকবে? এটা ফিমারের নিচের দিকে হাঁটুতে থাকে। তাহলে উত্তর কি হচ্ছে? এসিটাবুলাম। এবার প্রশ্ন যদি করি এসিটাবুলাম কে তৈরি করে? তুমি যদি বলো যে এটা ভাই ফিমার তৈরি করে, তাহলে হবে এটা কে তৈরি করে? ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস তিনজন মিলেই তৈরি করে। যদি বলি তোমাকে গ্লেনয়েড গহ্বরের মালিককে, তুমি যদি বলো হিউমেরাস, তাহলে হবে গ্লেনয়েড গহ্বরটা কি হিউমেরাসে থাকে? উত্তর হচ্ছে না, এই গহ্বরটা থাকে হচ্ছে স্ক্যাপুলাতে। ওকে, গর্তটা কার? স্ক্যাপুলার। সেই গর্তের মধ্যে ঢুকে থাকে কার মাথা? হিউমেরাসের মাথা। আমি কি ক্লিয়ার করতে পারছি? তো অনেকেই উত্তেজিত হয়ে এটা শুরুতেই দাগায় ফেলে। প্রশ্ন হচ্ছে গ্লেনয়েড গহ্বর কোথায় থাকে? দাগায় ফেলতে হিউমেরাসে থাকে। এই গহ্বরের মালিক তো হিউমেরাস না। হিউমেরাস হাতে ধরলে তুমি এখানে কোনো গ্লেনয়েড গহ্বর দেখাতে পারবা না। ওই গর্তটা থাকে হচ্ছে স্ক্যাপুলাতে, ভুল কইরো না। প্যাটেলা অস্থি হলো মেরুদণ্ডের? না, হাঁটুতে থাকে এটা। অগ্রপদ বলতে কোনটাকে বোঝায়? অগ্রপদ বলতে আসলে আমরা তোমার কি এটা কি আসলে অগ্রপদ পশ্চাৎপদ তো আসলে ম্যামালদের ক্ষেত্রে ইউজ করে। হাত দুইটাকে বোধহয় অগ্রপদ, পা দুইটাকে পশ্চাৎপদ এরকম বলে বোধহয়, বুঝছো? তো প্যাটেলা তো পায়ে থাকে, হাঁটুতে থাকে, করটিতেও থাকে না, তাহলে এটা পশ্চাৎপদ হবে। চিনছো প্যাটেলা? হাঁটুর মধ্যে বাটির মতো একটা স্ট্রাকচার আছে না, ওইটা হচ্ছে প্যাটেলা। কিউবয়েড অস্থি কোন অংশে দেখা যায়? আচ্ছা বলো তুমি, এই হাঁটু, উরু এইগুলোর মধ্যে কি কিউবয়েডের নাম জীবনে শুনছো? তুমি তো হাতের পায়ের হাড্ডিগুলোর নাম জানো আশা করি, জানো না? ফিমার, টিবিয়া, ফিবুলা, প্যাটেলা, টার্সাল, মেটাটার্সাল এগুলোর নাম তো জানো। এখানে কোথাও কিউবয়েডের নাম পড়ছো কিনা? এখানে কোথায় পড়ছো পড়লে? আচ্ছা, উত্তর হচ্ছে গোড়ালিতে, বুঝছো? কিউবয়েড হাড্ডি থাকে হচ্ছে এটা একটা টার্সাল হাড্ডি, ঠিক আছে? টার্সালগুলো তো আমি তোমাকে শিখাই নাই, কারণ কার্পালগুলো শিখছো। তো কবজি তো হবেই না, কবজির মধ্যে কার্পাল মধ্যে তুমি কিউবয়েড পড়ো নাই। হাঁটুতে প্যাটেলা থাকে, এখানেও নাই। উরুতে থাকে ফিমার, এইখানেও নাই। তাহলে উত্তর কোথায় হবে? গোড়ালি। তাহলে টার্সাল না পড়েও আমি এই টার্সাল হাড্ডি অ্যান্সার করতে পারছি অন্য জ্ঞান দিয়ে। টেন্ডনের ক্ষেত্রে কোনটা সঠিক? দেখো, আমি আমার বাচ্চাদেরকে জিজ্ঞেস করি যে বলো যে এখানে হাতে ধরলে এখানে শক্ত শক্ত পাওয়া যাচ্ছে, এটাকে কি বলে? এটা কি টেন্ডন, নাকি এটা লিগামেন্ট, নাকি এটা ধমনী, নাকি এটা শিরা? ঠিক আছে, অনেকেই বলে ভাই এগুলা বোধহয় ধমনী বা শিরা। না, এটা আসলে টেন্ডন। এই শক্ত শক্ত যেটা লাগতেছে, যেগুলোকে তুমি রগ বলো, হাতের রগ, পায়ের রগ, এগুলো আসলে টেন্ডন। এই টেন্ডনগুলো দিয়ে হাতের পেশিগুলো এই কবজির হাড্ডিগুলোর সাথে জোড়া লাগানো, বুঝছো? আমি যে কবজিটা মুভ করাচ্ছি, তাহলে এই পেশিটা আসলে এই কবজির হাড্ডির সাথে জোড়া লাগানো। এই পেশিটা যখন সংকুচিত হচ্ছে তখন কবজি এদিকে আসতেছে, এই পেশিগুলো যখন প্রসারিত হচ্ছে কবজি তখন পেছন দিকে যাচ্ছে, বুঝতে পারছো? তাহলে টেন্ডন বেসিকলি কি করে বলো? টেন্ডনের কাজ হচ্ছে পেশির সাথে অস্থির সংযোগ। আচ্ছা, এটা পড়ানোর সময় আমার সবচেয়ে ভালো লাগে হচ্ছে জীবনমুখী উদাহরণ দিতে। আমি একটা মুরগির রান আঁকতেছি, বুঝছো? দেশি মুরগির রান মনে করো। আচ্ছা, দেশি মুরগির রান সেদ্ধ করার পরে তুমি দেখবা যে এইখানে একটা রাবারি পার্ট আছে, আশা করি খেয়াল করছো সবাই। এই যে রানের এই পাশটাতে একটু রাবারি করে একটা পার্ট থাকে, দেখছো? আচ্ছা, এই পার্টটা আসলে এটার কাজ কি ছিল বলো? এই পার্টটা দিয়েও আসলে এই হাড্ডির সাথে লাগানো ছিল। তাহলে এটা ছিল ওর টেন্ডন। তুমি তাপ দিয়ে রান্না করার ফলে এটা ছিঁড়ে গেছে। তাহলে টেন্ডনটা কেমন, বুঝছো? আচ্ছা, তাহলে এটা পেশির সাথে অস্থি সংযোগ করে। আর যদি লিগামেন্টের কথা বলি, লিগামেন্ট হচ্ছে হাড্ডির সাথে হাড্ডি সংযোগ করবে, ওকে? মানে অস্থির সাথে অস্থি, ওকে? অ্যান্ড দেন আচ্ছা, অস্থির মাতৃকায় বা ম্যাট্রিক্সে কোন ধরনের কোষ থাকবে? অস্থি কোষ কি কি আছে বলো? আচ্ছা, অস্থি কোষ আছে হচ্ছে অস্টিওপ্রোজেনিটার কোষ আছে, অস্টিওব্লাস্ট আছে, অস্টিওসাইট আছে, অস্টিওক্লাস্ট আছে, তাই না? 4 রকমের কোষ থাকে। আচ্ছা, তাহলে অস্টিও থাকলে বুঝবা এটা অস্থি রিলেটেড। কন্ড্রো থাকলে কি? তরুণাস্থি রিলেটেড। যেমন অস্থির আবরণের নাম কি? পেরিঅস্টিয়াম।
আর তরুণাস্থির আবরণের নাম কি? পেরিকন্ড্রিয়াম। তাহলে কন্ড্র মানে তরুণাস্থি, অস্টিও মানে অস্থি। তুমি খেয়াল করলে দেখবা এই সবগুলো অপশনে একটা করে কন্ড্র আছে, দেখছো? তাহলে কন্ড্র থাকলে কি আমি এই অপশন দাগাইতে পারবো? এগুলো তো তরুণাস্থির ব্যাপার। তাহলে কেউ এটা জাস্ট এই বেসিক ব্যাপারটা জানলে উত্তর করে ফেলতে পারবে। উত্তর হবে কি? অস্টিওব্লাস্ট এবং অস্টিওসাইট। অস্টিওব্লাস্ট মানে হচ্ছে অপরিণত অস্থিকোষ, আর অস্টিওসাইট মানে পরিণত অস্থিকোষ। আজকের পর থেকে যেখানে ব্লাস্ট শব্দ দেখবা সেটা হচ্ছে অপরিণত, যেখানে সাইট দেখবা সেটা হচ্ছে পরিণত। ওকে, এবার একটু লিভার। আচ্ছা এই লিভার, আচ্ছা এইখানে আমরা কোন লিভার নিয়ে পড়তেছি বলো? এই দুই রকমের লিভার আছে। প্রথম যে লিভারটা লিখছে এটা তোমার পেটে থাকে, হ্যাঁ, তোমার একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গ। আর দ্বিতীয় যে লিভার লিখছি এটা ফিজিক্সের জিনিস, যেখানে অল্প বল প্রয়োগ করলে বেশি ফল পাওয়া যায়। যেমন আমি যদি তোমাকে বলি একটা সুপারিকে তুমি ক্র্যাশ করো, কাটো, তুমি দেখবে এমনি কাটতে পারতেছো না, কিন্তু ওই যে শর্টটা দিয়ে খুব সহজে কেটে ফেলতে পারতেছো, তাই না? ঠেলা গাড়ি দিয়ে কত মাল ঠেলে নিয়ে যাচ্ছ, এই মালগুলোকে যদি বলি এমনি এমনি ঠেলে নিয়ে যাও, এমনি মাথায় নিয়ে যাও, পারবা? পারবা না। তাহলে লিভার হচ্ছে এমন একটা যন্ত্র যেখানে অল্প বল প্রয়োগ করলে বেশি ফল পাওয়া যায়। তো এই লিভারের যে নীতি, এই লিভারের তিনটা পার্ট থাকে, তিনটা না আসলে চারটা পার্ট থাকে। চারটা পার্ট কি কি বলো? একটা হচ্ছে ভার, ভার মানে হচ্ছে ওজনটা, ওকে। তারপর হচ্ছে থাকে হচ্ছে প্রচেষ্টা, প্রচেষ্টা হচ্ছে তুমি যে বলটা দিচ্ছ, হ্যাঁ, ঠেলাগাড়ি ঠেলতেছো তোমার বল দিয়ে, এটা হচ্ছে তোমার প্রচেষ্টা। আর ঠেলাগাড়ির উপর যে মালগুলো আছে এগুলো হচ্ছে ভার। আচ্ছা এবার থাকে হচ্ছে পিভট। পিভট কি জিনিস? পিভট হচ্ছে ওই জয়েন্টটা, বুঝছো? যেমন ধরো শর্তার ক্ষেত্রে দুইটা পার্ট যেখানে জয়েন্ট থাকে ওইটা হচ্ছে পিভট, বুঝছো? ঠেলাগাড়ির ক্ষেত্রে যেখানে চাকাটা থাকে ওইটা হচ্ছে পিভট, ওকে। আচ্ছা আরেকটা থাকে হচ্ছে লিভার বাহু। লিভার বাহু, লিভার বাহু তো বুঝছো? লিভার বাহু হচ্ছে ওই যে শর্তার যে দুইটা বাহু, ওইটাই লিভার বাহু। এই পার্টগুলো থাকে। এবার আমাদের হিউম্যান বডিতে কোনটা কি হিসেবে কাজ করে? আচ্ছা, তো ভার হিসেবে কাজ করে হচ্ছে ধরো, যেমন ধরো আমি যদি মনে করি আমার মস্তিষ্কের যে ওজন, আমার মাথার যে ভার, আমাকে যদি আমার মাথাটা বলতো যে তুমি অলওয়েজ এটা হাতে ধরে এভাবে রাখো, আমার জন্য খুবই কষ্ট হয়ে যাইতো। কিন্তু আমার মাথা যে আমার এভাবে অলওয়েজ উঁচু করে রাখতে হচ্ছে, এটাকে আমার ফিল করতে হইতেছে? ফিলই করতে হইতেছে না, ওজনটা আমি মাথার ওজনটা বুঝতেছিই না। তো এখানে একটা লিভার সিস্টেম আছে আর কি। তো ভার হচ্ছে এরকমই কিছু, বা তুমি একটা কোনো বস্তু তুলতে গেলা সেটা হচ্ছে তোমার ভার। আর প্রচেষ্টা হচ্ছে এটা আসে তোমার মাসেল থেকে, মানে পেশি থেকে, ওকে। এবং এই পেশি থেকে যে বলটা আসে সেটাই হচ্ছে তোমার প্রচেষ্টা, ওকে। আচ্ছা পিভট হচ্ছে কি? জয়েন্টগুলো, ঠিক আছে, মানে অস্থি সন্ধিগুলো হচ্ছে পিভট হিসেবে কাজ করে। অস্থি সন্ধি, সন্ধি, ঠিক আছে। আর লিভার বাহু হিসেবে কাজ করে অস্থিগুলো, বোনসগুলো হচ্ছে লিভার বাহু। এই হচ্ছে আমাদের বডিতে এটার সিস্টেম। 3 রকমের লিভার আছে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। তো কোন লিভারটা কীরকম, লিভার নিয়ে অনেক পড়াতে হচ্ছে, কারণ এটা নিয়ে অনেকগুলো প্রশ্ন আমি দেখছি। তো আমি যেটা মনে রাখতাম, বুঝছো, মনে রাখতাম হচ্ছে পি ভ প্র, ঠিক আছে। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, এই তিনটার জন্যে এই পি ভ প্রটা মনে রাখতাম। আচ্ছা পি দিয়ে হচ্ছে বেসিকলি পিভট। আমরা খালি মনে রাখবো যে মাঝখানে কে থাকে, তাইলে আমাদের হয়ে যাবে। দ্বিতীয় দিয়ে হচ্ছে ভার, তৃতীয় দিয়ে হচ্ছে প্রচেষ্টা, প্রচেষ্টা, ওকে। তাহলে দেখো পিভট মাঝখানে, এক পাশে ভার, এক পাশে তোমার হচ্ছে কি বলো, প্রচেষ্টা। এমন হইলে তুমি এটাকে কি বলবা? প্রথম শ্রেণীর লিভার, ঠিক আছে। দ্বিতীয় শ্রেণীর লিভার ওই এক পাশে ভার, এক পাশে প্রচেষ্টা, এক পাশে ভার তো মাঝখানে, এক পাশে পিভট, ধরো এই পাশে পিভট, আর এই পাশে হচ্ছে তোমার প্রচেষ্টা। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। মাঝখানে খালি কি থাকে আমরা সেটা জানবো, দুই পাশে যে কোনোটা থাকতে পারে। তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে মাঝখানে হচ্ছে প্রচেষ্টা থাকতেছে, তাহলে এক পাশে পিভট, আরেক পাশে কি বলো, ভার। এমন হলে এটাকে বলবো তৃতীয় শ্রেণীর লিভার। তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার? পি ভপ্র, পি ভপ্র ক্লিয়ার? আচ্ছা, মাঝখানে কি থাকে ওইটা দিয়ে আমরা এটা ডিটেক্ট করে ফেলবো পরীক্ষা যদি আসে যে নিচে কোনটা প্রথম শ্রেণীর লিভারের নিয়ম, তো তুমি দেখবে মাঝখানে পিভট আছে কিনা। আচ্ছা এবার আমাদের বডিতে কোথায় কোনটা দেখা যায়? তো প্রথমটা দেখা যায় হচ্ছে আমাদের, প্রথম যে এক্সাম্পলটা তোমাকে দিলাম, যে মাথাকে যে ধরে রাখছে বেসিকলি, এখানে আমাদের অ্যাটলাসের সাথে, অ্যাটলাস হচ্ছে প্রথম সার্ভাইকাল কশেরুকা, এটার সাথে আমাদের যে অক্সিপিটাল বোনসের জয়েন্টটা, বুঝছো, ওইটাই হচ্ছে পিভট। আর এখানে ভার হিসেবে কাজ করতেছে কে? আমাদের মাথা। আর প্রচেষ্টা হিসেবে কাজ করতেছে কে? এই আমাদের গ্রীবাদেশীয় যে পেশিগুলো আছে, এই পেশিগুলো থেকে যে শক্তিটা পাচ্ছি সেটা হচ্ছে প্রচেষ্টা হিসেবে কাজ করতেছে। তাহলে ভার হচ্ছে তোমার উপরে, ওকে, ভার উপরে, দেখো মাথার ভার,
আর জয়েন্টটা হচ্ছে মাঝখানে, মানে পিভটটা মাঝখানে, আর প্রচেষ্টাটা হচ্ছে নিচে। প্রচেষ্টা কোথায়? এই ঘাড়ের পেশিগুলা। তাহলে জিনিসটা কি প্রথম শ্রেণীর লিভারের মতো হচ্ছে না? বলো। আচ্ছা, তাহলে প্রথম শ্রেণীর লিভার কই দেখা যায় বলো? মাথার খুলিতে। বুঝলা? আচ্ছা, মাথার ঘাম কোথায় পড়ে? পায়ে পড়ে। তাহলে দ্বিতীয় শ্রেণীর লিভারে একদম পায়ে চলে যাও। ওকে, মাথার খুলি থেকে একদম পায়ে চলে যাবা। তাহলে গোড়ালিতে, মানে গোড়ালি না, যে তুমি যদি পায়ের, আচ্ছা পায়ে লিখে রাখি তাহলেই হবে। তুমি যদি পায়ের আঙুলের উপর ভর করে দাঁড়াও, ঠিক আছে, যদি পায়ের আঙুলের উপর দেখো, আমার ওজন মোটামুটি 2 মণ, ঠিক আছে, 2 মণের বেশি। তাহলে 2 মণ ওজনকে আমার যদি বলো ভাই একটা 2 মণ ওজনের কিছু একটা তুলে নেয়, আমি তুলতেই পারবো না। কিন্তু আমি যদি চাই আমার পুরো বডিকে আমি জাস্ট বুড়ো আঙুলের উপর দাঁড়ায় যাব, দেখো কি সহজে আমি দাঁড়ায় গেলাম, তাই না? সহজেই আমি আমার 2 মণ ওজনকে উপরে তুলে ফেলতে পারতেছি। সো আমার পায়ের আঙুলেও এখানে একটা লিভার হিসেবে কাজ করতেছে। তো এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। ওকে, আচ্ছা, তৃতীয় শ্রেণীর লিভার কোথায় দেখা যায়? হাতে চলে আসো, কনুই। কনুই। তাহলে আমি যদি কোনো একটা বস্তু নেই, ঠিক আছে, ধরো একটা বস্তু নিলাম, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার হিসেবে কাজ করে। তাহলে খুলিতে প্রথম, মাথার ঘাম পায়ে ফেলে পায়ে চলে যাবে, দ্বিতীয়টা হচ্ছে পায়ে, তৃতীয়টা হচ্ছে মাঝখানে কনুই, কনুই সন্ধিতে। তাহলে এখানে পিভট হিসেবে কাজ করবে কে বলো? তোমার এই কনুইয়ের এই জয়েন্টটা, ঠিক আছে। ভার হিসেবে কাজ করবে কে? ভার হিসেবে তুমি হাতে যে বস্তুটা রাখছো সেটা ভার। আর প্রচেষ্টাকে দিবে বলো? প্রচেষ্টা দিবে হচ্ছে তোমার এই হাতের এই মাসেলগুলো। তাহলে দেখো মাঝখানে কি পড়লো? মাঝখানে প্রচেষ্টা পড়লো না? এগুলো মাঝখানে, এক পাশে ভার, এক পাশে পিভট। তাহলে এটা কত শ্রেণীর হইলো? তৃতীয় শ্রেণীর হইলো না? কিছু বুঝতেছো? আচ্ছা, কোনটা থেকে কি সুবিধা পাও এটাও তোমার বইতে আছে। যেমন দ্বিতীয় শ্রেণীর লিভার থেকে তুমি অল্প বল প্রয়োগে অনেক ফলকে, মানে অল্প বল প্রয়োগে অনেক ওজনকে তুলতে পারবা উপরে, যেটা বললাম। আচ্ছা, তৃতীয় শ্রেণী থেকে দ্রুত সঞ্চালন সুবিধা পাবা, দ্রুত সঞ্চালন করতে পারতেছো। অনেক জ্ঞান দেওয়া হইলো লিভার নিয়ে। এখন বলো, এখন উত্তর করো, তৃতীয় শ্রেণীর লিভার কোন অঙ্গে কার্যকর? হাতে চলে যাবা, হাতের কোনই সঞ্চালনে। মাথার ক্ষেত্রে কোনটা? প্রথম শ্রেণীর লিভার। পায়ের গোড়ালি কোনটা বলো? দ্বিতীয় শ্রেণী। কোমর সঞ্চালনে লিভারের কোনো কথা বলা নাই বইতে। বক্ষপিঞ্জরের অস্থিগুলোর প্রান্তভাগ কোন ধরনের তরুণাস্থি থাকে? ওকে, আচ্ছা, লিভারের প্রশ্নগুলো বোধহয় একটু পরে আসবে। আগে অস্থি তরুণাস্থির যে এক্সাম্পল, হ্যাঁ, এইটাও পাশাপাশি একটু পড়ে ফেলতে হবে। মানে তরুণাস্থি থাকে 4 রকমের, বুঝছো? কি কি বলো? প্রথমটা হচ্ছে হায়ালিন বা স্বচ্ছ, হায়ালিন বা স্বচ্ছ তরুণাস্থি। তারপরেরটা কি? তারপরেরটা হচ্ছে তোমার হোয়াইট ফাইব্রাস বা শ্বেত তন্তুময়, শ্বেত তন্তুময়। তারপরটা মনে রাখতে পারো ইলাস্টিক, এটা সবাই পারো, এটার এক্সাম্পল আমি জানি, যেটা বাংলা করি আমরা হচ্ছে পিত তন্তুময়। পিত মানে হলুদ, মানে এখানে তন্তুগুলো একটু হলদে থাকে, আর এটার তন্তুগুলো সাদা থাকে। ওকে, আরেকটা হচ্ছে তোমার ক্যালসিফাইড, ক্যালসিফাইড। তো ক্যালসিফাইড এনে ক্যালসিয়াম চলে আসে না? ক্যালসিয়ামের একটা যৌগের নাম বলো? চুন। তাহলে এটাকে বাংলা করছে হচ্ছে চুনময়। এগুলো হচ্ছে আমাদের টাইপ। এই 4টা টাইপের এক্সাম্পল না পারলে হবেই না, পরীক্ষাতে প্রচুর আসবে, বিভিন্ন পরীক্ষাতে, বুঝছো? তাহলে চলো দেখি, হায়ালিন বা স্বচ্ছ তরুণাস্থি, এটার এক্সাম্পল কি? এটার এক্সাম্পলের ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, তুমি এভাবে মনে রাখবা যে আমাদের সবার ইচ্ছা কি বলো? যে আমরা মরার সময়, ঠিক আছে, একটা যেন স্বচ্ছ নিঃশ্বাস হইলেও যেন পাই। মানে আসলে নিঃশ্বাস তো ত্যাগ করে, বাট তুমি এভাবে মনে রাখবা যে স্বচ্ছ নিঃশ্বাস পাক, ঠিক আছে, মানে শেষ বেলাতেও স্বচ্ছ একটা নিঃশ্বাস পাক, এই ঢাকার এই দূষিত নিঃশ্বাস না পাক, ঠিক আছে, স্বচ্ছ নিঃশ্বাস পাক। তো নি দিয়ে মনে রাখবো হচ্ছে নাক, ঠিক আছে, শ্বাস দিয়ে মনে রাখবো হচ্ছে শ্বাসনালী, শ্বাসনালী, হ্যাঁ, এবং স দিয়ে মনে রাখবো হচ্ছে স্বরযন্ত্র, মানে কি স্বরযন্ত্র মানে কি? ল্যারিংস। ওকে, পা দিয়ে মনে রাখবো হচ্ছে পরশুকা, পরশুকার প্রান্তভাগে যে পরশুকার প্রান্তভাগে কশরুকাত কি বলে এটাকে, তরুণাস্থি থাকে না? স্টার্নামের পরশুকাতে এই পর্যন্ত আসে, এই দিক দিয়ে এসে এ পর্যন্ত আসছে, এইখান থেকে নিয়ে স্টার্নাম পর্যন্ত এইটুকু কি থাকবে? এইটুকু একটা তরুণাস্থি থাকবে না, যেটাকে আমরা বলি হচ্ছে কি বলা যায় এটাকে বলো? কোস্টাল কার্টিলেজ বলি আমরা এটাকে, বুঝছো? তো ওইটাও কিরকম? স্বচ্ছ। আর ক দিয়ে হচ্ছে কান, কানের কোথায়? কর্ণকুহর, কর্ণকুহর,
মানে কানের ভেতরে যেখানে তুমি কটন বাড দিয়ে খুঁচাও ওইখানেও তরুণাস্থিময়, ওইটা হচ্ছে স্বচ্ছ। ঠিক আছে, তাহলে তোমার একটা ইচ্ছে কি বলো, ড্রিম কি তোমার, যে স্বচ্ছ নিঃশ্বাস পাক। হ্যাঁ, ভাই মরার সময় একটা স্বচ্ছ নিঃশ্বাস পাক। আচ্ছা, তো নাক, শ্বাসনালী, স্বরযন্ত্র, পরশুকা, কর্ণকুহর, মনে থাকবে। এবার আসো শ্বেততন্তুময়। আচ্ছা, এই শ্বেততন্তুময়ের ব্যাপারটা বললেই আমার কাছে একটু অরিও বিস্কিটের কথা মনে পড়ে যেত, বুঝছো? অরিও বিস্কিটের ভেতরে, অরিও বিস্কিট দেখছো তো বোধহয় তোমরা, বা ওই টাইপের আরও বিস্কিট আছে, মানে কালো কালো দুইটা বিস্কিট, মাঝখানে একটা সাদা ক্রিম দেওয়া থাকে, দেখছো? আচ্ছা, তো শ্বেততন্তুময় বললে ওই শ্বেত মানে সাদা ওই ক্রিমটার কথা মনে পড়তো। আমি কল্পনা করতাম যে আচ্ছা অরিও বিস্কিট দুইটা হচ্ছে আমাদের কশেরুকা। এই যে দুইটা কশেরুকা সাইড থেকে আঁকলাম, ওকে। এবার এই কশেরুকাগুলোর সংযোগস্থলে শ্বেততন্তুময় তরুণাস্থি থাকে। এনে ইন্টারভার্টিবল একটা ডিস্ক থাকে আর চারপাশে তরুণাস্থিও থাকে। তো দুইটা কশেরুকার মাঝখানে যে তরুণাস্থি থাকবে এটা কি বলো, শ্বেততন্তুময়, সাদা, ওকে। তাহলে কশেরুকা দুইটাকে তুমি অরিও বিস্কিট চিন্তা করলা, আর মাঝখানে সাদা ক্রিমটা শ্বেততন্তুময় তরুণাস্থি চিন্তা করলা, মানে যেভাবে মনে রাখা যায়। এর পাশাপাশি আরেকটা জিনিস মনে রাখতে পারো যে পিউবিক সিম্ফাইসিস যেটা থাকে হচ্ছে আমাদের স্ট্রোনি অস্থি দুইটা না, এই দুইটা এসে দুইটার পিউবিস এসে মিলে, বুঝছো? ওই জায়গাটাতেও কি থাকে, শ্বেততন্তুময় থাকে, পিউবিক সিম্ফাইসিস, সিম্ফাইসিস, ওকে। এই দুইটা জায়গায় ইলাস্টিক সবাই পারো, ট্রিপল ই, ইলাস্টিক নামে ই আছে, এক্সাম্পল হচ্ছে ট্রিপল ই, রাইট? একটা ই দিয়ে হচ্ছে এক্সটার্নাল ইয়ার, এক্সটার্নাল ইয়ার, এক্সটার্নাল ইয়ার বলতে কোনটাকে বোঝায়, পিনাকে বোঝায়, এই পিনাটা হচ্ছে এক্সটার্নাল ইয়ার, ওকে। আচ্ছা, তাহলে এটার আরেক নাম হচ্ছে পিনা, ওকে। একটা ই দিয়ে হচ্ছে এপিগ্লটিস, এপিগ্লটিস, এটাও ইলাস্টিক। আরেকটা ই দিয়ে হচ্ছে ইউস্টেশিয়ান টিউব, ইউস্টেশিয়ান, স্টেশিয়ান, আচ্ছা যাই হোক, টিউব, ইউস্টেশিয়ান টিউব, এই তিনটা হচ্ছে ইলাস্টিক গেল। আচ্ছা, ক্যালসিফাইড বা চুনময়, এটা বললেই আমার কাছে প্রথমেই হাড্ডি, হাড্ডি মানে ক্যালসিয়াম কোথায় বেশি থাকে বলো, হাড্ডিতে বেশি থাকে না, বুঝছো? তাহলে এরা হচ্ছে দুইটা প্রধান হাড্ডির মস্তকে থাকে, ওকে। ক্যালসিফাইড বা চুনময় বললেই তুমি বড় বড় দুইটা হাড্ডির কথা চিন্তা করে ফেলবা, হিউমেরাস ফিমারের কথা চিন্তা করে ফেলবা, এবং হিউমেরাস ফিমারের মস্তকে, বুঝছো, এই চুনময় তরুণাস্থিটা থাকে, হিউমেরাস বা ফিমারের মস্তকে। তাহলে এটা লিখলাম না, তাহলে এই এক্সাম্পলগুলো খুবই ইম্পর্টেন্ট। এবার একটু দেখো বক্ষপিঞ্জরের অস্থিগুলোর, মানে বক্ষপিঞ্জরের অস্থি বলতে এখানে কাদেরকে বুঝাইছে, পরশুকা, পরশুকার প্রান্তভাগে কোন ধরনের তরুণাস্থি থাকে তুমি বলো, হায়ালিন তরুণাস্থি থাকে না পরশুকার প্রান্তগুলোতে? ভাইয়া কি শিখাইলো যে পরশুকা। শ্বাসনালীতে কোন ধরনের তরুণাস্থি, স্বচ্ছ নিঃশ্বাস পাক, তাহলে স্বচ্ছ বা হায়ালিন। পিউবিক সিম্ফাইসিসে কোন ধরনের বলো, পিউবিক সিম্ফাইসিস, ওইটা ওইখানেও দুইটা বোনসের মাঝখানে একটা তরুণাস্থি ছিল, দুইটা পিউবিস বোনসের মাঝখানে, দুইটা কশেরুকার মাঝখানে একই তরুণাস্থি ছিল, যেটাকে অরিও বিস্কিট দিয়ে ভাই মনে রাখছিল, শ্বেততন্তুময়। পিত্তন্তুময় তরুণাস্থি কোনটা, পিত্তন্তুময় মানে ইলাস্টিক, হলুদ তন্তু থাকে ওইখানে, বুঝছো? তাহলে শ্বাসনালী তো হায়ালিন বা স্বচ্ছ, ওকে। ভ্রূণীয় কঙ্কাল আসলে স্বচ্ছ, এটা আগের বইতে ছিল এখন নাই। পিনা কি বলো, পিনা হচ্ছে ইলাস্টিক। পরশুকার প্রান্তভাগও কি বলো, স্বচ্ছ। উত্তর হবে বি নাম্বার, পারতেছি। দুইটা কশেরুকার মধ্যবর্তী স্থানে, দুইটা কশেরুকা অরিও বিস্কুট আর মাঝখানে সাদা, তাহলে শ্বেততন্তুময়। স্বচ্ছ তরুণাস্থি কোথায় পাওয়া যাবে, স্বচ্ছ স্বচ্ছ স্বরযন্ত্রে পাওয়া যাবে। আচ্ছা, আলজিব্বাতে আসলে তরুণাস্থি নাই, আলজিব্বা হচ্ছে তোমার ইউভুলা, আর এপিগ্লটিসের বাংলা হচ্ছে উপজিব্বা। এখানে উপজিব্বা লিখলে ভালো হইতো, কিন্তু এই বহিকর্ণীয় ইউস্টেশিয়ান নালী এবং উপজিব্বা এরা সবাই কি বলো, ইলাস্টিক, তাই না? তাহলে স্বরযন্ত্র হচ্ছে স্বচ্ছ। চুনময় তরুণাস্থি, হাড্ডিতে চলে যাও, চুনের কথা বলছে, চুন ক্যালসিয়াম হাড্ডিতে বেশি থাকে, তাহলে হিউমেরাস ফিমারের মস্তক। শ্বাসনালী ও নাকে, নাক বলছে স্বচ্ছ, স্বচ্ছ নিঃশ্বাস পাক। হিউমেরাস ফিমারের মস্তক দেখো কত আসছে এই প্রশ্নটা, এগুলো সবই বোর্ডে আসছে, বুঝছো? ক্যালসিফাইড, না পারলে হবে হিউমেরাসের মস্তকে ক্যালসিফাইড। পড়ার দরুন আমরা এখন দ্রুত যেতে পারতেছি। এক্সিস কোন অঞ্চলের কশেরুকা বলো, শিখাইছি।
এক্সিস কাকে বলে? C1 কে, সার্ভাইকাল 1 কে বলে এক্সিস, যেটা দেখতে আংটির মতো, যেটা কোনো সেন্ট্রাম নাই, ট্রান্সভার্স প্রসেস, তোমার ওই কি বলে স্পাইনাস প্রসেস, এগুলো নাই, বুঝছো? খালি একটা আংটির মতো, রিং এর মতো গঠন, অনেক বড় একটা ভার্টিব্রাল ফোরামেন ওয়ালা। তাহলে এটা হচ্ছে গ্রীবাদেশীয়। এক্সিস, এক্সিস কোনটা বলো? এক্সিস হচ্ছে সার্ভাইকাল 2, 2 নাম্বার সার্ভাইকাল কশেরুকা। এটা দেখতে কি আংটির মতো? না, আংটির মতো হচ্ছে C1, অ্যাটলাসটা হচ্ছে আংটির মতো, তাই না? সেন্ট্রাম ও স্পাইনাস প্রসেস অনুপস্থিত। কার ক্ষেত্রে অনুপস্থিত বললো ভাই? অ্যাটলাসের ক্ষেত্রে অনুপস্থিত, এক্সিসের ক্ষেত্রে থাকে। ওকে, আচ্ছা, সেন্ট্রামের সম্মুখ এই, তাহলে এক্সিস থেকে একটা পয়েন্ট তুমি যদি মনে রাখতে চাও, তাহলে তুমি এইটা মনে রাখবা যে ওডন্টয়েড প্রসেস থাকে। এক্সিস 2 নাম্বার কশেরুকার একটা প্রসেস, প্রসেস মানে একটা বর্ধিত অংশ, সেটার নাম কি? ওডন্টয়েড প্রসেস। ওকে, এটা দাঁতের মতো, তাই ওডন্টয়েড বলতেছি। এবং ফাঁসি যখন ঝুলে মানুষজন, তখন অনেক সময় এই প্রসেসটা ভেঙে যায়, বুঝছো? ওডন্টয়েড প্রসেসটা ভেঙে যায় দড়ির চাপে। তো এক্সিস থেকে একটা জিনিস মনে রাখতে হলে এই ওডন্টয়েড প্রসেস। আচ্ছা, আরও 2টা প্রসেস আছে, মনে রাখতে পারো, ম্যামিলারি এবং এক্সেসরি প্রসেস। এই ম্যামিলারি এবং এক্সেসরি প্রসেস থাকে হচ্ছে লাম্বার কশেরুকাতে, এইটাও মনে রাখতে পারো। ওকে, আচ্ছা, ভার্টিব্রাল ফোরামেন বড় গোলাকার, ভার্টিব্রাল ফোরামেন বড় কিন্তু এটা গোলাকার না, এটা কি? এক্সিসের ক্ষেত্রে এটা হচ্ছে ত্রিকোণাকার, বুঝছো? যাই হোক, তোমাকে যেটা শিখতে বলছি এটা তুমি ভুলো না, তাইলে হবে। কোন কশেরুকাতে ট্রান্সভার্স ফোরামেন পাওয়া যায় না? তাহলে ট্রান্সভার্স ফোরামেন পাওয়া যায় কোথায় ভাই? শিখাইছে সার্ভাইকাল কশেরুকাগুলাতে। দেখো, অ্যাটলাস এটা সার্ভাইকাল 1, এক্সিস সার্ভাইকাল 2, ভার্টিব্রাল প্রমিনেন্স সার্ভাইকাল 7, এই সবগুলাতেই কি পাবা? ট্রান্সভার্স ফোরামেন অবশ্যই পাবা। তো স্যাক্রামে কি পাবা না? ট্রান্সভার্স ফোরামেন পাবা না। হ্যাঁ, আচ্ছা, গ্লেনার্ড গহ্বর কোথায় থাকে বলো? স্ক্যাপুলাতে। স্ক্যাপুলা কোন অঞ্চলের অংশ, মানে কোন জায়গার হাড্ডি? অগ্রপদ, পশ্চাৎপদ, শ্রোণীচক্র? না, বক্ষ অস্থি চক্র। স্ক্যাপুলা হচ্ছে বক্ষ অস্থি চক্রের অংশ। সবচেয়ে বড় অস্থির না, অনেক কঠিন প্রশ্ন। ফিমারের বৈশিষ্ট্য কোনটা? দেখো, ডেল্টয়েড রিজ, এটা কার থাকে? এটা হিউমেরাসে থাকে, এগুলো খুব ইম্পর্টেন্ট। হিউমেরাসে থাকে হচ্ছে ডেল্টয়েড রিজ। ট্রোকান্টার এইটা থাকে হচ্ছে ফিমারে, বুঝছো? এটা ফিমারে থাকে। আচ্ছা, ক্ল্যাভিকল তো একটা হাড্ডি, এটা তো ফিমারের বৈশিষ্ট্য হইতে পারে না। ট্রক্লিয়া এটা কই থাকে? এটা হচ্ছে আলনাতে থাকে। এই পার্টগুলো একটু একটু যখন মেইন ক্লাস যদি কেউ করে থাকো তাহলে তো ক্লিয়ার হয়ে যাবে। তবে যেটা যেটুকু বলতেছি এইগুলো খুবই ইম্পর্টেন্ট, বাকি অপশনগুলোও। যেমন এইবার আসছে ফিমারের বৈশিষ্ট্য কোনটা, কোন এক সময় আসবে যে ডেল্টয়েড রিজ কোথায় থাকে, বা মেডিকেলেই তো একবার আসছে বোধহয় এটা, ডেল্টয়েড রিজ কোথায় থাকে। তো ভালো করে পড়ো, তাহলে উত্তর কী হবে এখানে? ফিমারের বৈশিষ্ট্য হচ্ছে ট্রোকান্টর। ট্রোকান্টর আর কোথাও নেই, বুঝছো? ঘাসফড়িংয়ের ফিমারের উপরে ট্রোকান্টর থাকে, মানুষের ফিমারের উপরে ট্রোকান্টর থাকে। আর হিউমেরাসের বর্ধিত অংশটাকে আমরা ট্রোকান্টর না বলে টিউবারকাল বলি। ট্রোকান্টরটা টিউবারকাল থেকে আরেকটু বড়। আচ্ছা, অনুচ্ছিক পেশির ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? প্রতি কোষে অসংখ্য নিউক্লিয়াস বিদ্যমান না, প্রতি কোষে একটা নিউক্লিয়াস বিদ্যমান। অনুচ্ছিক পেশি হচ্ছে এরকম মাকু আকৃতির, প্রত্যেক কোষে কয়টা? একটা নিউক্লিয়াস, মাকু আকৃতির, এটা তো প্রযোজ্য। ইন্টারক্যালটিক ডিস্ক কই থাকবে বলো? হৃৎপেশিতে, হৃৎপেশি। চোখ এবং জিহ্বায় বিদ্যমান থাকবে কি? ঐচ্ছিক পেশি, এগুলো আমরা নাড়াইতে পারি, তাহলে এখানে অনৈচ্ছিক পেশি থাকবে না। উত্তর কি হবে তাহলে? সি নাম্বারটা হবে উত্তর। পেশিকলার আবরণ, পেশিকলার, আসলে পেশিকলা না বলে পেশি কোষ বললে ভালো হইতো। পেশি কোষের এক একটা আবরণকে আমরা বলি হচ্ছে সার্কোলেমা। সার্কো মানেই পেশি, ওকে, লেমা মানে আবরণ। পেশি কোষের আবরণকে কি বলে? একই প্রশ্ন, সার্কোলেমা। মায়োফাইব্রিল কি? পেশি তন্তু, বুঝছো? মায়োব্লাস্ট এটা তুমি বলতে পারো অপরিণত পেশি কোষ। ঐচ্ছিক পেশিতন্তুর আবরণকে কি বলে? একই জিনিস বলে, সার্কোলেমাই বলে। হৃৎপেশির ক্ষেত্রে কোনটা সঠিক? হৃৎপেশির ক্ষেত্রে ইন্টারক্যালটিক ডিস্ক থাকবে, এটা তার অনন্য বৈশিষ্ট্য। নিউরন কেন থাকবে না? হৃৎপেশিতে অবশ্যই নিউরন থাকে। আচ্ছা, সার্কোপ্লাজম স্বল্প না, সার্কোপ্লাজম ভালো পরিমাণে থাকে। নিউক্লিয়াস একটা থাকে। নিউক্লিয়াস অসংখ্য কোথায় থাকবে বলো? ঐচ্ছিক পেশিতে থাকবে, বুঝছো? ঐচ্ছিক পেশি বা রৈখিক পেশিতে একটা কোষে অনেকগুলো নিউক্লিয়াস থাকবে। মায়োফাইব্রিল মানে পেশিতন্তু কি দিয়ে তৈরি? দুইটা প্রধান জিনিস দিয়ে তৈরি, অ্যাক্টিন এবং মায়োসিন, ওকে। ঐচ্ছিক পেশির ধর্ম কোনটা? ওকে,
সহজে ক্লান্ত হয় না, না ঐচ্ছিক পেশি ক্লান্ত হয়। হৃৎপেশি সহজে ক্লান্ত হয় না, কারণ হৃৎপেশির নিঃশ্বাস কাল বড়, বুঝছো? এই দুইটাই তাহলে কার বৈশিষ্ট্য বলো? এগুলো হচ্ছে হৃৎপেশির বৈশিষ্ট্য। আচ্ছা, সংকোচন প্রসারণ ক্ষমতা মন্থর ও দীর্ঘস্থায়ী না, এটা অনৈচ্ছিক পেশির বৈশিষ্ট্য লেখা আছে। ঐচ্ছিক পেশির সংকোচন প্রসারণ মন্থর না, খুব দ্রুত সংকোচন প্রসারণ করা যায়। তাহলে সংকোচন প্রসারণ স্বতঃস্ফূর্ত এবং ছন্দবদ্ধ নয়, এটা ঠিক আছে। কারণ দেখো স্বতঃস্ফূর্ত কারটা, যেমন হৃৎপেশি স্বতঃস্ফূর্তভাবে প্রতিনিয়ত নিজের বিট করতেছে। আমার ঐচ্ছিক পেশিকে নিজের মতো করে স্বতঃস্ফূর্তভাবে কিছু করতেছে নাকি আমার অর্ডারে করতেছে? আমার অর্ডারে। এটা কি ছন্দে কিছু করতেছে, মানে প্রতিনিয়ত এরকম করে লাফাচ্ছে, এরকম কিছু করতেছে না। তো ঐচ্ছিক পেশি কাজটা ছন্দবদ্ধ না, স্বতঃস্ফূর্ত না। তুমি যখন চাইবা তখন, মানে পেশির স্বতঃস্ফূর্ত না, তোমার জন্য স্বতঃস্ফূর্ত। উত্তর এ নাম্বার হবে। ঐচ্ছিক পেশি কোথায় পাওয়া যায় বলো? এখানে কোনটা নাড়াইতে পারবা? যদি বলি পাকস্থলী নাড়া পারবা? অনেকে আছে যে আরে ভাই আমি তো পেট চিপে রাখতে পারি। পেট চিপা হচ্ছে পেটের মাসল দিয়ে চাপতেছো। পাকস্থলীকে তুমি, পাকস্থলীর যে পেশিগুলো আছে ওই পেশি দিয়ে তুমি চাপতে পারতেছো না। তো পেটের এই পেশিগুলা ঐচ্ছিক পেশি, পাকস্থলীর পেশি কিন্তু ঐচ্ছিক না, ওটা অনৈচ্ছিক, বুঝছো? বা আমাদের যে অন্ত্রের পেশিগুলো আছে এগুলো অনৈচ্ছিক পেশি। ওরা হচ্ছে ইন্টারকোস্টাল, সরি কি বলতেছি, পেরিস্টালসিস করে ওরা মুভমেন্ট করে, বুঝছো? এরকম ক্রম সংকোচন প্রসারণ করে, এতে করে খাবারটা সামনের দিকে আগায়। ওইটা তোমার কোনো কন্ট্রোল নাই। তোমার যদি বলি তুমি তাড়াতাড়ি তোমার পাকস্থলীটা খালি করো, তুমি পারবা? যে খাবারটাকে তাড়াতাড়ি একটু নিচে পাঠাও, তো পারবা? পারবা না। তাহলে এটা অনৈচ্ছিক পেশি। হৃৎপেশি অনৈচ্ছিক, জরায়ু অনৈচ্ছিক, জিহ্বা নাড়াইতে পারতেছি, তাহলে এটা ঐচ্ছিক। ইন্টারক্যালটেড ডিস্ক কই পাবা? কার্ডিয়াক পেশিতে পাবা। অনন্য বৈশিষ্ট্য। ইন্টারক্যালটেড ডিস্কটা কি ভাই? এই যে এটা ধরো একটা হৃৎপেশি, হৃৎপেশি হচ্ছে এরকম শাখান্বিত হয়, মনে রাখবা। এবং দুইটা হৃৎপেশির কানেক্টিং পয়েন্টে কি থাকে বলো? ইন্টারক্যালটেড ডিস্ক থাকে। এই যে দুইটা হৃৎপেশি কোষের মাঝখানে যে ডিস্কটা, এটা ইন্টারক্যালটেড ডিস্ক, এবং এটা হৃৎপেশিকে সংকুচিত প্রসারিত হইতে হেল্প করে। আচ্ছা, সংকোচনে কোন উপাদানটা কাজ করে? ইন্টারক্যালটেড ডিস্ক কাজ করে। কোন পেশিতে ইন্টারক্যালটেড ডিস্ক পাওয়া যায়? কার্ডিয়াক পেশিতে। পেশির ক্ষেত্রে প্রযোজ্য কোনটা? ইন্টারক্যালটেড ডিস্ক সংশ্লিষ্ট পেশি মানে কি? হৃৎপেশি। এটার ক্ষেত্রে প্রযোজ্য কোনটা? সংকোচন প্রসারণ স্বতঃস্ফূর্ত, এটা ঠিক লাগতেছে। সহজে অবসাদগ্রস্ত হয় না, শাখাবিহীন না, এদের শাখা আছে। নিউক্লিয়াস অসংখ্য না, নিউক্লিয়াস কয়টা? একটা। তার উত্তর হবে বি নাম্বার। দেহের কোন অংশকে উপরে উঠতে সাহায্য করে কোন পেশি? আচ্ছা, তাহলে দেখো, ডিপ্রেসার হচ্ছে কোন অংশকে নামাইতে হেল্প করবে, বুঝছো? যেমন ধরো এই যে আমাদের এখানে চোয়ালের যে এখানে পেশি আছে, ঠিক আছে, এটার নাম হচ্ছে তোমার ম্যাসেটার পেশি। তো এইটা বেসিক্যালি কি করে, তোমার ম্যান্ডিবুলার ডিপ্রেসি বলে একটা পেশি আছে, ডিপ্রেসার ম্যান্ডিবুলি, ওইটা হচ্ছে তোমার ম্যান্ডিবলকে নিচে নামায়। এবারে উপরে তুলতে হবে না, তখন এই যে এখানে একটা পেশি আছে, এটার নাম হচ্ছে ম্যাসেটার পেশি, এটা তোমার ম্যান্ডিবলটাকে আবার উপরে তুলবে। ওকে, ওইটা হচ্ছে লিভেটার, এলিভেট করতেছে সে। উত্তর হবে লিভেটার। অ্যাবডাক্টর কি? যেই পেশিটা তোমার হাত বা পাকে দেহে থেকে দূরে সরাই নিবে, ওটা হচ্ছে অ্যাবডাক্টর। অ্যাডাক্টর কি? যে কাছে নিয়ে আসবে। ওকে, তাহলে অ্যাবডাক্টরের এক্সাম্পল হচ্ছে ডেল্টয়েড। ডেল্টয়েড পেশিটা তুমি একটু এভাবে দেখতে পারো, যে এখন এভাবে রাখো হাতটা আমার মতো এবং চেক করো তোমার ডেল্টয়েডটা এখন নরম, রাইট? তাহলে ডেল্টয়েডটা এখন প্রসারিত অবস্থায় আছে। পেশি সংকুচিত হলে শক্ত হয়, এবং মনে রাখবা পেশি কাজ করে সংকুচিত হয়ে, পেশি কখনো প্রসারিত হয়ে কাজ করে না, পেশি সংকুচিত হয়ে কাজ করে। তাহলে আমার ডেল্টয়েডটা এখনো কাজ করতেছে না, রাইট? আমি যে ডেল্টয়েডকে কাজ করাই, সংকুচিত করাই, দেখো এই অবস্থায় নিলে ডেল্টয়েডটা যথেষ্ট শক্ত এবং সংকুচিত। তো এখন আমার ডেল্টয়েডটা কাজ করছে, কাজ করার ফলে আমার হাত কোথায় গেল? বডি থেকে দূরে গেল। তাহলে ডেল্টয়েডটা কি অ্যাবডাক্টর না অ্যাডাক্টর? অ্যাবডাক্টর। অ্যাড হইলে তো সংযুক্ত করতো, বডির কাছে আনতো, অ্যাডাক্টর কাছে আনতো, কিন্তু ও তো দূরে নিয়ে গেছে, তাহলে ও অ্যাবডাক্টর, বুঝছো? আর রোটেটর পেশি হচ্ছে যে ঘুরাইতে হেল্প করে। ধরো আমি যদি আমার পাটাকে এরকম ঘুরাই, হ্যাঁ এরকম করে ঘুরাই, তো ওইখানে একটা পেশি আছে পাইরিফর্মিস, তো ওইটা হচ্ছে রোটেট করে। তাহলে অ্যাবডাক্টর গেল। অ্যাবডাক্টর কি বলো? এটা শিখে রাখো, ডেল্টয়েড পেশি। ওকে, আচ্ছা, নিচের কোনটা ডেল্টয়েড পেশির প্রতিপক্ষীয় জোর? আচ্ছা, এটার ইংরেজি হচ্ছে আসলে অ্যান্টাগনিস্ট। অ্যান্টাগনিস্ট, অ্যান্টাগনিস্ট হচ্ছে, ধরো একটা পেশি যদি সংকুচিত হয় আরেকটা পেশিকে প্রসারিত হইতে হয় বাধ্য হয়ে। যেমন আমি যদি আমার এই যে বাইসেপস পেশিকে সংকুচিত করি, তাহলে আমার অটোমেটিক এই ট্রাইসেপসকে প্রসারিত হইতে হয়েছে।
এটা ট্রাইসেপসের অনিচ্ছাতেই বলতে পারো, কারণ পেশি কাজ করে সংকুচিত হয়ে, বাইসেপস কাজ করছে ট্রাইসেপসকে প্রসারিত হইতে হয়েছে। তাহলে একজন একজনের বিপরীত হলো না, দুইজন হচ্ছে একজন আরেকজনের অ্যান্টাগনিস্ট। আর অ্যাগনিস্ট বলা যাইতো কাদেরকে? যদি দুইটাই সংকুচিত হইতো বা দুইটাই প্রসারিত হইতো, তখন তারা অ্যাগনিস্ট হইতো, সহযোগী হইতো। তো ডেল্টয়েড পেশি কি করতেছে? আমার হাতটাকে দেহ থেকে দূরে নিচ্ছে, রাইট? ডেল্টয়েডটা এখন শক্ত এবং সংকুচিত অবস্থায় আছে, আমার হাত দূরে চলে গেছে। ডেল্টয়েড এখন সংকুচিত, কিন্তু ডেল্টয়েড সংকুচিত হয় কাকে প্রসারিত হইতে হয়েছে জানো? এই যে এইখানে বুকের এইখান থেকে একটা মাসল গেছে, এটার নাম হচ্ছে পেক্টোরালিস মেজর, ওকে প্রসারিত হইতে হয়েছে। পিঠের দিক থেকে পিঠের এইখান থেকে একটা মাসল আসছে, ওকে, এটার নাম হচ্ছে ল্যাটিসিমাস ডরসি। এই ল্যাটিসিমাস ডরসিকেও প্রসারিত হইতে হয়েছে। তাহলে যে ল্যাটিসিমাস ডরসি, পেক্টোরালিস মেজর, এরা সবাই ডেল্টয়েড পেশির কি বলো? প্রতিপক্ষীয় জোট, মানে অ্যান্টাগনিস্ট। ওকে, বাইসেপস ফিমোরিস তো পায়ে থাকবে, ওর সাথে ডেল্টয়েডের সম্পর্ক নেই। সোলিয়াস মাসেলও কি থাকবে? পায়ে থাকবে, ওদের সাথে সম্পর্ক নেই। তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণের ক্ষেত্রে মানুষের কোন সন্ধি কি হিসাবে কাজ করে বলো? যেহেতু বলছে কোন সন্ধি, তো যে কোনো সন্ধি কি বলো? পিভট বা শিখাইছে, তাই না? তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে কোনটা সঠিক? তাহলে আমরা তোমাকে শিখাইছিলাম হচ্ছে পি ভ প্র, তাই না? তাহলে মাঝখানে কি খুঁজবা? ভ দিয়ে কি ছিল? ভার, তাই তো? তাহলে মাঝখানে ভার খুঁজো দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে, এই তো ভার। এখানে আসলে দেখো, এখানে হচ্ছে তোমার প্রচেষ্টাকে বলছে বল, হ্যাঁ, প্রচেষ্টার বল একই কথা। আর পিভটকে বলছে ফ্যালক্রাম, বলা যায়, কিন্তু সমস্যা নেই, মাঝখানে ভার আছে হচ্ছে এটাতে, তাহলে এটাই হবে আমার উত্তর। প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে মাঝখানে কি থাকবে বলো? পি ভ প্র, তাহলে পি দিয়ে পিভট, পিভট মানে হচ্ছে ফ্যালক্রাম, তাহলে মাঝখানে ফ্যালক্রাম আছে কোনটার ক্ষেত্রে? এইটার ক্ষেত্রে। উত্তর হবে এইটা। দেখো আমি কিন্তু দুই পাশ দেখতেছি না, বুঝছো? মাঝখানেরটা দেখে আমি সিলেক্ট করে ফেলতেছি। দ্বিতীয় শ্রেণীর লিভার কোনটা? মাথার ঘাম পায়ে চলে গেছিল, তাহলে পায়ে চলে যাও, তাহলে পায়ের পাতার গোড়ালি। প্রথম শ্রেণীর লিভারের মতো কাজ করে কোনটা? প্রথম শ্রেণীর লিভারের মতো কাজ প্রথম কোনটা? করোটি এবং অ্যাটলাস শিখাইছি, পারতেছ? আচ্ছা, তাহলে লিভারের প্রশ্নগুলো একটু শেষে আসছে, সমস্যা নেই। সো অনেকগুলো প্রশ্ন সলভ করলাম অনেকখানি সময় নিয়ে, অ্যান্ড দিস ইজ দ্য এন্ড অফ দিস চ্যাপ্টার। এবং সবাইকে অনেক থ্যাংক ইউ। অন্যান্য ক্লাসগুলো করে ফেলো যেভাবে এগুলো করতেছো, ঠিক আছে? আর বন্ধুদের মাঝখানে ব্যাপারগুলো শেয়ার করো। আশা করি এই ক্লাসে যেগুলো সলভ করলাম দেখবা বোর্ডে ঘুরে পেঁচায় এগুলোই আসতেছে, এবং তুমি খুব ভালো মতো অ্যান্সার করে ফেলতেছো। এবং অ্যান্সার করার যে একটা আর্ট, একটা স্টাইল আছে, এটা আশা করি বুঝতে পারতেছো। এই যেমন লাস্টে আমরা যেই লিভারের ব্যাপারটাই বললাম, এটা অনেকেই পাগলের মতো মুখস্থ করে খুঁজে বের করার চেষ্টা করবে, আর তুমি বুদ্ধিমান, তুমি খালি মাঝখানেরটা দেখে সিলেক্ট করে ফেলবা। দ্রুত অ্যান্সার করাও একটা আর্ট, তাই না? আমরা এগুলো শিখছি। তো ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। অন্য একটা ক্লাসে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে।